জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মেইন টপিকস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আচ্ছা, প্রথমেই আমরা একটু আলোচনা করি যে কম্পিউটার নেটওয়ার্ক কি। আসলে এটা খুবই সিম্পল, মানে সংজ্ঞা তো অনেকভাবেই দেওয়া যায় যে দুই বা ততোধিক কম্পিউটার বা ডিভাইস একটা আরেকটার সাথে যখন সংযুক্ত হয় সেটি একটা কম্পিউটার নেটওয়ার্ক হয়ে যায়। মিনিমাম দুইটা, কারণ দুইটা ছাড়া তো আর নেটওয়ার্ক হবে না। তাই বলা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার ও ডিভাইস। মানে আর্লি এরাতে, মানে কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রথম দিকে আমরা বলতাম দুই বা ততোধিক কম্পিউটার। সেই সময় আসলে মোবাইল ফোন কিংবা এখন যেসব ডিভাইস আসছে যেগুলোতে নেটওয়ার্ক এনাবল ডিভাইস বলি আমরা, যেমন ট্যাবলেট আছে, মোবাইল আছে, এরকম অনেক ডিভাইস আছে যেগুলো এখন নেটওয়ার্কে আমরা কানেক্ট করতে পারি। আইওটি আছে, আইওটিটা আমি একটা পার্টি গিয়ে এক্সপ্লেন করব আইওটি কি। তো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার ও ডিভাইস যখন কোনো না কোনো পদ্ধতিতে কোনো কিছুর মাধ্যমে একটা আরেকটার সাথে সংযুক্ত করা হয়, সেটাকে আমরা বলতে পারি কম্পিউটার নেটওয়ার্ক। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটা ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কমনলি যেটাকে রাউটার বলি, অনেকে হয়তো চেনে, অনেকে চেনে না। তো এইটাও আমরা সামনে আলোচনা করব যে রাউটার কি। বা তো আমরা এখানে নেটওয়ার্কে একটা বেসিক কনসেপ্ট দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, তো আমি আগে একটু বলে নেই যে নেটওয়ার্কিং এর আসলে প্রয়োজনটা কেন। প্রথম দিকে আমরা যখন নেটওয়ার্ক আসার আগে বাংলাদেশে কাজ করতাম, দেখা গেছে যে আমি একটা কম্পিউটারে কাজ করতেছি, আমি এই কম্পিউটারে একটা গ্রাফিক্স ডিজাইন করলাম, একটা ছবি আঁকলাম বা একটা কিছু লিখলাম। এখন সেটা আমার প্রিন্ট আউট নিতে হবে। তো এখন আমার প্রিন্টার নাই, তাহলে আমি কি করব? আমি করতাম কি, যে ধরেন আরেকটা অফিসে অথবা আমার অফিসেই হয়তো আরেকটা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার লাগানো আছে। তো আমরা তখন ফ্লপি ডিস্ক ছিল, একটা ইউএসবির মতো একটা ডিভাইস, যেটার মাধ্যমে আমরা ডাটাকে ট্রান্সফার করতে পারি। ফাইলটাকে আমরা ওইটার মধ্যে কপি করে নিতাম, সেইটা নিয়ে ওই কম্পিউটারে যে দেন ওইটার থেকে প্রিন্ট দিতাম। তো ব্যাপারটা খুবই ঝামেলার ছিল। যাদের এক্সপিরিয়েন্স নাই তারা আসলে এখনকার সময়ের কেউ বুঝতে পারবে না যে এটা কত ঝামেলার। দেখা গেছে আমি একটা ডিস্কের মধ্যে ডাটাটা নিলাম, নিয়ে ওই কম্পিউটার পর্যন্ত গেলাম, ওই কম্পিউটারে যখন এটা কানেক্ট করলাম, ওটা দিলাম, দেখা গেলো যে ফাইল করাপ্টেড দেখাচ্ছে। আর আরো বেশি ঝামেলা হইতো যখন দেখা যেত যে যারা প্রিন্টিং এর কাজ করে, সরি, যে সে হয়তো তার অফিসে বসে ডিজাইনটা করছে, এখন সে অন্য আরেকটা কোম্পানি যারা এই প্রিন্টিংটা করে তার কাছে ফাইলটা নিয়ে যাবে, এবং সেটা দেখা গেছে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা এক জেলার থেকে আরেক জেলা, সেইখানে নিয়ে যাওয়ার পর যখন ফাইলটা ওপেন হইতো না, তখন এটা খুবই বিরক্তিকর এবং ঝামেলার একটা ব্যাপার হয়ে দাঁড়াইতো। তো এরপরে যখন নেটওয়ার্কিং কনসেপ্ট চলে আসছে, যখন আমরা এই দুইয়ের অধিক বা একাধিক কম্পিউটারকে একটা একটার সাথে কানেক্টেড করতে পারছি, তখন ব্যাপারটা অনেক সিম্পল হয়ে গেছে। কারণ আমি এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ফাইলটা শেয়ার করে দিতে পারতাম। ফলে যেই ঝামেলাগুলো আগে হইতো, মানে উইদাউট নেটওয়ার্ক, সেই ঝামেলাগুলো পরবর্তীতে নেটওয়ার্ক আসার পর আর ওরকম ভাবে পাওয়া যায় না। তো আমরা আসলে কম্পিউটার নেটওয়ার্কের কিছু উদাহরণ আলোচনা করতে পারি। যেমন বাড়ির কম্পিউটার নেটওয়ার্ক। আমার বাসায় দুইটা তিনটা কম্পিউটার আছে, বা কারো বাসায় দুইটা তিনটা কম্পিউটার আছে, আমার আছে, আমার ভাইয়ের আছে, বা বোনের আছে, আমার বাবার আছে। একটাতে হয়তো ইন্টারনেট আছে, বাকিদের ইন্টারনেট নাই। তাহলে নেটওয়ার্ক থাকার ফলে কি হয়, যে সবাই ওই একটা ইন্টারনেট ফ্যাসিলিটি বা আদার ফাইল সব একসাথে শেয়ার করতে পারে। সো আমরা কমনলি বাসার ভিতরের নেটওয়ার্ক গুলোরে হোম নেটওয়ার্ক বলি। আচ্ছা, আর হচ্ছে ওয়ার্ক প্লেস বা স্কুল বা ইনস্টিটিউশন বা কোনো প্রতিষ্ঠানে যখন আমরা করি, সেটা আমরা বলি স্কুল বা অফিসের নেটওয়ার্ক। তো স্কুল বা অফিসে, একটা অফিসে দেখা যায় যে একটা অফিসে 15 জন বা 10 জন, 15 জন, ছোট অফিসে বা বড় অফিসে আরো বেশি লোক থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, একটা স্পেসিফিক ডিপার্টমেন্টেরই একাধিক ব্যক্তি থাকে। অ্যাকাউন্ট সেকশনে 4 জন কাজ করতেছে, তারা একটা কমন ফাইল নিয়ে কাজ করে।
দেখা যায় সেখানে তারা তাদের দৈনন্দিন হিসাব নিকাশ রাখে। এখন একটা কমন ফাইল শেয়ার করা গেলে এটা সবার জন্য আপডেট করা সহজ হয়। এই ফ্যাসিলিটিটা নেটওয়ার্ক না থাকলে আমরা পাইতাম না, কিন্তু নেটওয়ার্ক থাকা হয়েছে কি আমরা একটা কমন ফাইল শেয়ার করতে পারি। সেম আমরা যদি স্কুল কলেজ বা এইসব প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, একটা স্কুলে এখানে যারাই আছে তারা স্কুল কলেজ পার হয়ে আসছে, কলেজের কম্পিউটার ল্যাব থাকে, স্কুলের কম্পিউটার ল্যাব থাকে, অনেক ক্ষেত্রে হয়তো ল্যাবগুলোতে কিছুক্ষণের জন্য ইন্টারনেট কানেকশন দেওয়া হয় যাতে স্টুডেন্টরা একটু গুগল বা একটু ব্রাউজ করতে পারে, বা তার মানে যদি সুনির্দিষ্ট কোনো কাজ করার জন্য তাকে যদি ইনফরমেশন কালেক্ট করতে হয় সেগুলো সে করতে পারে। তো যদি নেটওয়ার্ক না থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা কানেকশন দেওয়া প্রয়োজন হইতো, যেটা নেক্সট টু ইম্পসিবল। কারণ তাহলে 10টা কানেকশন নিয়ে এসে 10টা কম্পিউটার দিতে হবে। কিন্তু যদি 10টা কম্পিউটারকে নেটওয়ার্ক করা যায় তাহলে একটা কমন কানেকশন, সেটা হইতে পারে ইন্টারনেট বা হোয়াট এভার, সেটাকে সবাই মিলে শেয়ার করতে পারে। তো আশা করি কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে এটা আমাদের বেসিক কনসেপ্টটা বোঝা হয়ে গেছে। প্লেন এন্ড স্যার সিম্পল ভাবে আমরা, জি স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা আহ, যাচ্ছে না। তার স্ক্রিন দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে। আফিয়া, আপনাকে একটু কাইন্ডলি বলবো, আপনি কাইন্ডলি একটু জাস্ট বের হয়ে আবার একটু রিজয়েন। ওকে আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছে? জি স্যার, Yes, দেখা sir. যায়। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, স্যার। তাহলে হয়তো কেউ একজন দেখতে না পেলে তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কেটে ঢুকলেই আবার হয়তো পেয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যে স্লাইডটা শেয়ার করছি এখন, সেখানে আমরা নেটওয়ার্কের প্রকারভেদ বলতেছি, যে কি কি ধরনের নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ককে আমরা ক্লাসিফিকেশন করেছি, নেটওয়ার্কে ভাগ করেছি। একটা তো কমন ভাবে আমরা সবকিছুকেই বলি যে নেটওয়ার্ক, দুইয়ের অধিক কানেক্ট হয়েছে সেটা নেটওয়ার্ক। বাট এরপরও এটার প্রকৃতিগত বা অবস্থানগত বা আকৃতিগত কারণে আমরা এগুলোকে ভাগ করি বিভিন্ন ভাবে। যেমন কি পয়েন্ট গুলো এখানে দেখানো হয়েছে, আমি আগে একটা একটা করে বলি। প্যান, ল্যান, ম্যান, ওয়ান, স্যান এবং ভিপিএন। আমরা যদি প্যান দিয়ে শুরু করি, প্যান হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটার সংক্ষেপ রূপটাকে আমরা বলছি প্যান। এটা আসলে খুব ছোট আকারের নেটওয়ার্ক। যেমন এখন দেখা গেছে এই যে এখন ক্লাস করতেছে অনেকেই হয়তো ব্লুটুথ হেডফোন ইউজ করতেছে। তাহলে ব্লুটুথটা তো কম্পিউটারের সাথে কানেক্টেড, তাইলে কানেক্ট হইলেই এটা একটা নেটওয়ার্ক হইলো, তাই না? তো এরকম ব্লুটুথ থাকে, আর এরকম ছোট ছোট একটা ডিভাইস গুলো পার্সোনাল, আমার ব্যক্তিগত ডিভাইস গুলো, আমি যদি আমার ল্যাপটপ, আমার ব্লুটুথ, এটার সাথে আমি তো মোবাইলটা কানেক্ট করলাম, হ্যাঁ, এইভাবে যেগুলো আমার পার্সোনাল ডিভাইস গুলো যখন আমি একটা একটার সাথে কানেক্ট করলাম, এটা যেহেতু আমার একটা নিজস্ব নেটওয়ার্ক, এটাকে আমরা বলতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে ছোট পরিসরে, লোকালি, আমার বাসার ভিতরে বা একটা অফিসের ভিতরে একটা নির্দিষ্ট ফ্লোরে 5টা 10টা কম্পিউটার, দুইয়ের মানে ততোধিক কম্পিউটার আছে, এগুলো একটা একটার সাথে কানেক্টেড, বা একই বিল্ডিং এর 2-3টা ফ্লোর হইতে পারে, সেটাও ল্যান। মূল কথা এটা ছোট পরিসরে, ছোট এলাকা, একটা স্মল জিওগ্রাফিক্যাল লোকেশন নিয়ে করা। এটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। উদাহরণস্বরূপ আমি বলেছি, আবার বলছি, যে আমার বাসার নেটওয়ার্ক বা অফিসের নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কে কি কি থাকতে পারে? কম্পিউটার থাকতে পারে, নেটওয়ার্ক প্রিন্টার থাকতে পারে। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো নর্মাল প্রিন্টার দেখে অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আমার তো প্রিন্টার আছে কিন্তু এটা দিয়ে তো আরেকজন প্রিন্ট নিতে পারে না। সেটাকে নেটওয়ার্ক প্রিন্টার হইতে হবে। নেটওয়ার্ক প্রিন্টার হইলে সেটাকে সবাই শেয়ার করতে পারে, অথবা সেটাকে অ্যাজ এ রিসোর্সও শেয়ার করা যায়, সেটা হয়তো আমরা আলোচনা একটু সামনে বলবো। যে একটা কম্পিউটার, আমার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার ডাইরেক্টলি কানেক্টেড।
আমার আশেপাশে আরো 4-5 জন আমার বাসার বা আমার অফিসের তারা আর আমি একই কম্পিউটার নেটওয়ার্কে আছি, তাহলে এইটাকে আমরা ওইভাবে এই একটা প্রিন্টারকেই আমরা শেয়ার করে সবাই ইউজ করতে পারি। সো লোকাল এরিয়া নেটওয়ার্কে এটাই হয় যে একটা ছোট্ট পরিসরে, সেটা হইতে পারে আমার নিজের বাসা, অফিস বা একটা স্কুল বা ছোট্ট একটা প্রতিষ্ঠান, তারা সবাই তাদের কম্পিউটার বা ডিভাইস, আমরা এখন বারবার ডিভাইস কথাটা কেন বলি, যে এখন ট্যাব আছে, মোবাইল আছে, সো নেটওয়ার্কে যে আমাকে কম্পিউটারই কানেক্ট করতে হবে তা না, যে কোনো ডিভাইস যেটাতে নেটওয়ার্ক সাপোর্ট আছে, যেটা নেটওয়ার্কে কানেক্ট করার এবিলিটি রাখে। তাহলে এটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা ব্যাখ্যা বা উদাহরণ, যেটাই বলি। আচ্ছা, এরপরে আসি ম্যান। ম্যানকে আমরা বলতেছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা বলি ঢাকা মেট্রোপলিটন সিটি, রাজশাহী মেট্রোপলিটন সিটি। তো এখন একটা শহর লাইক ঢাকা, আমি যদি পুরা ঢাকাটাকে একটা, যে আমি চাই যে পুরা ঢাকা শহরটা একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, মানে একটা নেটওয়ার্ক হবে, যে যে ইচ্ছা বা যাকে যাকে আমি সুযোগটা দিব তারা ওই নেটওয়ার্কটাতে কানেক্ট হতে পারবে, এবং ফলে কি হবে যে এই পুরা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যারাই আছে না কেন সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে ওই নেটওয়ার্কটার মাধ্যমে। অথবা আমি ধরে নেই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে উন্নত উন্নত দেশগুলোতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম, মানে নেটওয়ার্ক স্ট্রাকচার থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে। দেখা যায় তাদের একটা ইন্টারনাল নেটওয়ার্ক আছে, যেটা এই ইউনিভার্সিটির ভিতরে যারা আছে, ওইখানে যারা আবাসিক অবস্থায় আছে বা ডরমিটরিতে স্টুডেন্টরা আছে, তাদের এরকম ছড়ানো ছিটানো বিল্ডিং, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কতগুলো বিল্ডিং ছড়ানো ছিটানো, কতগুলো হল ছড়ানো ছিটানো। তো আমরা যদি চাই যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে এবং এটার সাথে যারা জড়িত এমপ্লয় সবাই যাতে একটা কমন নেটওয়ার্কে থাকে, তারা যাতে ইজিলি নিজেদের মধ্যে ফাইল শেয়ারিং, কমিউনিকেশন বা তাদের নিজস্ব কিছু ডাটা শেয়ার করতে পারে, সো ওরকম একটা নেটওয়ার্ক যদি আমরা তৈরি করি, তাহলে সেটাকে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর আসছে কি ওয়ান, দ্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা শব্দটাই বোঝা যাচ্ছে ওয়াইড, অনেক বিস্তৃত। সো কতটা ওয়াইড, আমরা বলতে পারি পৃথিবীর এই প্রান্ত থেকেও প্রান্ত। টেকনিক্যালি বললে পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের কমিউনিকেশন হইলে ওইটাও ওয়ানই হবে। ওয়াইড এরিয়া, একটা অনেক লং ডিস্টেন্সের জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে ওয়ানের সাথে কমিউনিকেশন করা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা আবার শর্ট বেস আমরা এইভাবে বলতে পারি, আমি যদি ঢাকার সাথে রংপুরের, বা আমি ঢাকায় একটা নেটওয়ার্ক তৈরি করলাম, রাজশাহীতে একটা নেটওয়ার্ক তৈরি করলাম, এখন ঢাকা রাজশাহীর এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আবার আমি কমিউনিকেশন করলাম, তাহলে এটা হয়ে গেল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, স্যান। স্যান কি? স্যান হচ্ছে বেসিক্যালি স্টোরেজ এরিয়া, যদিও এখানে লেখা সার্ভার ও স্টোরেজ ডিভাইস গুলোর মধ্যে সংযোগ, বাট স্যান আসলে পিওরলি স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক জিনিসটা কি? এতক্ষণ আমরা যে নেটওয়ার্ক গুলোর কথা বলছি এগুলো হচ্ছে কম্পিউটার ডিভাইস বা এন্ড পয়েন্ট ডিভাইস বলি আমরা, মানে যেই ডিভাইস গুলোতে আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারি, ইন্টারনেট ইউজ করতে পারি, বা যেগুলোর এবিলিটি আছে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার। সেটা মোবাইল হইতে পারে, ট্যাব হইতে পারে, আইওটি হইতে পারে, যে কোনো ডিভাইস, এগুলো যখন কানেক্ট হইলো এটা হচ্ছে নেটওয়ার্ক। বাট আরেক ধরনের নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে স্টোরেজের নেটওয়ার্ক। স্টোরেজ আসলে কি? আমরা যারা মানে একদম বেসিক কম্পিউটারটাও একটু জানি, যে আমরা জানি যে কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক থাকে, আমরা এটাকে হার্ড ডিস্ক বলি, বাট পুঁথিগতভাবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টোরেজ। কেন এটা স্টোরেজ? কারণ এর মধ্যে ডাটাগুলো স্টোর করা হয়। আমি যখন এমএস ওয়ার্ড একটা কিছু টাইপ করি, করার পর যখন আমি সেভ দেই, এটা আমার হার্ড ডিস্কে সেভ হয়। যেই ডিভাইসটাতে হার্ড ডিস্ক নাই, সে ধরেন আমার বাসায় একটা টিভি থাকলো, যে টিভিটাতে নেটওয়ার্ক আছে,
কিন্তু কোনো স্টোরেজ নাই, মানে হার্ড ডিস্ক নাই। তাহলে কি হবে, আমি টিভিটাতে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে তো ইউটিউব দেখতে পারবো, কিন্তু আমি যদি চাই ইউটিউব থেকে একটা ফাইল ডাউনলোড করে আমি সেভ করব, এটা কিন্তু পসিবল হবে না। কেন হবে না? কারণ আমার এখানে কোনো স্টোরেজ ডিভাইস নাই, স্টোর করার মতো কোনো ডিভাইস আমার এখানে রাখা হয়। তো এই জন্য কম্পিউটার স্টোরেজ স্পেশালি, কারণ আমার তো শুধু কাজ করলেই হবে না, আমি ডিজাইন করব, আমি একটা চিঠি লিখবো, আমি একটা ভিডিও এডিটিং করব, যাই করব, করার শেষে তো আমাকে এটা সেভ করে রাখতে হবে, যাতে এটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি বা কারোর সাথে শেয়ার করতে পারি। সো স্টোরেজটা মাস্ট। আচ্ছা, এখন যেটা হয় যে বড় বড় কাজের ক্ষেত্রে আমরা একটা টিভি স্টেশনের কথা চিন্তা করি। এখন তো দেশে অনেক টিভি স্টেশন, রাত দিন 24 ঘন্টা এখানে প্রোগ্রাম চলতেছে। আমরা যেহেতু এখন সবাই মোটামুটি মোবাইল, কম্পিউটার বা ট্যাব ব্যবহার করি, আমরা জানি যে ইউটিউবে এরকম মুভি আছে বা ভিডিও আছে, এটাকে যখন আমি ডাউনলোড দেই, এটা একটা ছোট ফাইল 2, 5, 10 মেগা, বা এটা যদি 1 ঘন্টার হয় তাহলে আরো বড় হবে, যত টাইম হবে তত বেশি হবে এটার ফাইল সাইজ। তো সেটাকে আমরা কি করি, কম্পিউটার হার্ড ডিস্কে সেভ করি। এখন আমি যে টিভি স্টেশনের কথা বলতেছি, একটা টিভি স্টেশনে 24/7, মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কিছু না কিছু দেখানো হচ্ছে। তো এগুলো তো আসলে ডিজিটাল ভিডিও, তাই না? এই ফাইলটাকে প্লে করে আমাদেরকে দেখানো হচ্ছে। তাহলে এত এত ফাইল এগুলো রাখতে হবে। এটা নর্মাল কম্পিউটার মতো একটা হার্ড ডিস্কে রাখলে তো আর হবে না। আমি শুধু কতগুলো হার্ড ডিস্ক রাখবো? আমি কিরকম 1টা 2টা 3টা 100 না। তো এই জন্য বড় বড় স্টোরেজ ডিভাইস পাওয়া যায়। স্টোরেজ ডিভাইসটা দেখতে অনেকটা কম্পিউটার সিপিইউর মতো, কিন্তু এর ভিতর হচ্ছে সব হচ্ছে, আমরা সিম্পলিফাই করার জন্য বলতে পারি, অসংখ্য হার্ড ড্রাইভের ভিতরে দেওয়া। তো এগুলো অনেকগুলো হার্ড ড্রাইভের অ্যারে বা অনেকগুলো হার্ডওয়্যারের সমষ্টি। ফলে হয় কি, যে এরকম একটা বক্সের ধারণ ক্ষমতা অনেক, এগুলোকে আমরা বলতেছি স্টোরেজ। মানে ওই টেকনিক্যালি তো হার্ড ডিস্ক স্টোরেজ, বাট রিয়েল ফিল্ডে যখন আমরা বলতেছি যে এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস, মানে এগুলো বড় আকারের। তো এখন আমি তো ধরো 2টা বা 3টা স্টোরেজ দিয়ে শুরু করলাম, আমার দিন যাবে, মাস যাবে, আমার ডাটা বাড়তে থাকবে, প্রতিদিন ডাটা বাড়তে থাকবে। তো আমাকে এটাকে বড় করতে হবে, বাড়াইতে হবে, স্কেলেবল করতে হবে। তাহলে তখন আমাকে আরো একটা স্টোরেজ কিনতে হবে। তো কিনলাম, তো এখন ওই আগের স্টোরেজ গুলোর সাথে এই স্টোরেজটার তো আমার লিংক লাগবে, কারণ আমি একই অনুষ্ঠানে হয়তো কিছু ফাইল আগেরটাতে ছিল, এখন রাখবো পরেরটাতে। সো এই স্টোরেজ ডিভাইস গুলোর মধ্যেও এক ধরনের নেটওয়ার্ক তৈরি করতে হয় বা কানেক্টিভিটি তৈরি করতে হয়। সো এইটাই হচ্ছে আমাদের স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কের কাজ হচ্ছে শুধুমাত্র ডাটা স্টোর করা। ডাটা স্টোর করার মতো জিনিসগুলো বা ডাটা স্টোরেজ যে ডিভাইস গুলো আছে, এগুলো একটা একটার সাথে আমরা কানেক্ট করে একটা নেটওয়ার্ক বানাইছি। এখন আমি যখনই ডাটা সেভ করি, ওই নেটওয়ার্কে গিয়ে সেভ হয়। এবং যেহেতু আমরা এটা টেকনিক্যালি বলতেছি এটা নেটওয়ার্ক, বোঝাই যাচ্ছে, তার মানে আমি এটার সাথে যত খুশি কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস কানেক্ট করতে পারি এবং ওগুলোর থেকে ওই স্টোরেজে ডাটাটাকে সেভ করতে পারি। সো এটা হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। আমাদের আপাতত কনসেপ্টটা বুঝলেই চলবে, আমাদের যে খুব ডিপ ড্রাইভ করতে হবে যে একদম বিশাল, আমরা সিম্পলিফাই করে টার্মিনোলজি গুলো বোঝার চেষ্টা করবো, যে হ্যাঁ, স্যান জিনিসটা কি, ওয়ান জিনিসটা কি, ম্যান জিনিসটা কি, ল্যান কি এবং প্যান। তো আরেকটা হচ্ছে ভিপিএন। ভিপিএন আসলে কি এটা না জানলেও ভিপিএন শব্দটা অলমোস্ট সবাই চেনে, বিশেষ করে বিগত 1 বছরে বা বিগত বছরগুলোতে এই জিনিসটা যে বোঝে সেও ব্যবহার করে, যে বোঝে না সেও ব্যবহার করে। এটা আসলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সংজ্ঞাটা কি? এখন আমি আমার অফিসে 15-20টা কম্পিউটার একটা নেটওয়ার্ক তৈরি করছি এবং ওই নেটওয়ার্কের মধ্যে একটা সার্ভার আছে। ওই সার্ভারের মধ্যে আমার অফিসের সব ফাইল রাখা। এখন আমি যখন অফিসে থাকি, আমার কলিগরা যখন অফিসে কাজ করে,
আমরা সবাই যার যার কম্পিউটার থেকে কাজ করি, ওই সার্ভারে ফাইল শেয়ার করি বা ওই সার্ভার থেকে ফাইল নিজেরা আবার ওপেন করতে পারি, এভাবে করি। এখন আমি বাসায় চলে আসার পর হঠাৎ করে আমার বস আমাকে ফোন দিল যে ইমার্জেন্সি আপনাকে ওই ফাইলটা একটু এডিট করে দিতে হবে। এখন ফাইল তো যেহেতু প্রত্যেকটা অফিসে কিছু প্রোটোকল থাকে বা অফিস তার নিজস্ব নিরাপত্তা বা কি বলে যে ব্যক্তিগত গোপনীয়তার জন্য তা তো ফাইলটা আমাকে কপি করে নিয়ে আসতে দেয় নাই বা দিবে না, ওটা ওইভাবেই থাকে। কিন্তু এখন এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। তো এখন আমি আসলে অফিসের নেটওয়ার্কে ঢুকবো কিভাবে? আর অফিসের নেটওয়ার্কটাকে এরকম ভাবে ডিজাইন করা যে অফিসের বাইরের কেউ, মানে অফিসের বাইরের কোনো কম্পিউটার থেকে ওই সার্ভারটা, ওই ফাইল সার্ভারটাতে ঢোকা যাবে না। এটা যারা নেটওয়ার্কটা ডিজাইন করছে তারা ওই সুরক্ষার কথা চিন্তা করেই করছে, কিন্তু এখন তো আমাকে কাজটা করতে হবে। তো এই জায়গায় আসে ভিপিএন প্রযুক্তির কার্যকারিতা। যদি আমার অফিস নেটওয়ার্কে ওইভাবে কনফিগারেশন, মানে ওইভাবে যদি সিস্টেম করা থাকে, তাহলে আমি আমার বাসা থেকে বা যে কোনো জায়গা থেকে আমি একটা ভিপিএন কানেকশনের মাধ্যমে, মানে আমি একটা কম্পিউটার একটা প্রসেস, কিছু টুলস আছে যারা সিস্টেমটা জানে, একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে আমি কানেক্ট করব। ফার্স্ট অফ অল, যেহেতু আমি হচ্ছি বাসায় আর আমার অফিস হচ্ছে তেজগাঁতে, তাইলে আমাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন মিডিয়ামটা কি হবে? এখন কমনলি সবাই ইন্টারনেট তো অ্যাভেলেবেল, গ্রামের মানুষও ইন্টারনেট ইউজ করে, এখন ঘরে ঘরে ইন্টারনেট। কাজে ধরে নেওয়া যায় আমি যেখানেই আছি আমার মোবাইলে ইন্টারনেট আছে, অথবা আমার ল্যাপটপের সাথে হয়তো একটা পোর্টেবল রাউটার আছে যেটা দিয়ে আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারি। তার মানে আমি ইন্টারনেটে কানেক্টেড এবং আমার অফিসও ইন্টারনেটে কানেক্টেড। কিন্তু সরাসরি আমার অফিসে ঢোকার কোনো ওয়ে নাই। কেন নাই? কারণ এটা যখন এটা ডিজাইন করা হয়েছে সিকিউরিটির জন্য ওভাবে করা হয়েছে। তাইলে এখন আমি কি করব? যদি আমার অফিস নেটওয়ার্কে ভিপিএন এনাবল করা থাকে, তাহলে আমি আমার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে একটা সফটওয়্যার, মানে যেটাকে আমরা ভিপিএন সফটওয়্যার বলি, আমি প্রথমে ভিপিএন কানেক্ট করব। ভিপিএন আসলে কানেক্ট হবে কোথায়? ভিপিএন এর মাধ্যমে আমি আমার অফিসেরই যে ডিভাইসটা আমার অফিসে বসানো ভিপিএন সাপোর্ট দেওয়ার জন্য, ওই ডিভাইসটাতে কানেক্ট করব থ্রু ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে কিন্তু হবে না, কারণ কোন একটা মিডিয়াম তো লাগবে। এখানে কমন ফ্যাক্টর কি? আমার অফিসের ও ইন্টারনেট আছে, আমার বাসায়ও ইন্টারনেট আছে। এখন আমি এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে আমি আমার ওই সফটওয়্যারের মাধ্যমে যখন কানেক্ট হইলাম, কানেক্ট হওয়ার মাত্র, মানে এটা একটা ভার্চুয়াল একটা সিনারিওর মতো হইলো যে এখন আমার বাসার থেকে কম্পিউটারটা আসলে আমার অফিসের কম্পিউটার, অফিসের নেটওয়ার্কের সাথেই কানেক্ট হয়ে গেল। তো যখনই আমি ওই নেটওয়ার্কের মেম্বার হয়ে গেলাম, তার মানে ওই নেটওয়ার্কের থাকা যে কোনো ফাইল, যে কোনো সার্ভার আমি শেয়ার করতে পারবো। এটা একটু কারো কারো কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে। তো আমরা যেহেতু বলছি যে খুব ডিপ ড্রাইভ এই মুহূর্তে যাওয়ার দরকার নাই, আর কারো ব্যক্তিগত আগ্রহ থাকলে সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে ইন্টারনেট বা গুগল। সেখানে বাংলা এবং ইংরেজি দুইভাবেই প্রচুর আর্টিকেল আছে, যার আগ্রহ আছে সে আরো পরবর্তীতে জানতে পারবে। এবং ফাইনালি আমার জানা মতে লাস্টে হয়তো আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো। তো ওই সময়টাতে যদি কারো এই ব্যাপারে কোনো কনফিউশন থাকে আমরা সেটা ক্লিয়ার করে ফেলবো। তাহলে মোটামুটি আমার তাহলে নেটওয়ার্কের প্রকারভেদ কি কি হইলো? প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, স্যান যেটাকে আমরা সার্ভার বা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বলছি, এবং ফাইনালি আরেকটা টার্ম হচ্ছে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল মানে আমরা বলি কি যে জিনিসটা ভার্চুয়াল, কাল্পনিক, মানে বাস্তবে এটার কোনো অস্তিত্ব নাই, এটা হাত দিয়ে ধরা ছোঁয়া যাবে না, বাট এটা আছে, এটা কি আমরা বলতেছি ভার্চুয়াল। আর ওই যে যেহেতু এটা আমার অফিসের, আমি এমপ্লয়ি বলে এই অফিসের সাথে আমি কানেক্টেড, সো এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক। এটা আমরা ছাড়া আর বাইরের কেউ কিন্তু এটাতে ঢুকতে পারবে না, এই জন্যই প্রাইভেট শব্দটা ব্যবহার করা হয়। তো আমরা চলে যাই নেক্সট স্লাইডে।
ওকে, নেক্সট স্লাইডটা এখানে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মডেল লেয়ার। আচ্ছা, এটা একটা মডেল লেয়ার। কি লেয়ার? এখানে লেখা আছে দ্য 7 লেয়ার্স অফ ওএসআই। ওএসআই আমরা বলি ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট, ওএসআই লেয়ার। আচ্ছা, এই লেয়ারটা আসলে কি, কেন এই লেয়ারটার ছবি দেওয়া হয়েছে, এইটা আসলে আমরা খুব ডিটেইলে আলোচনায় যেতে পারবো না, এই কারণে এটা একটু অ্যাডভান্স লেভেলের, বাট আমরা একটা বেসিক কনসেপ্ট, যেহেতু অ্যাটলিস্ট যে লেয়ার বলে একটা জিনিস আছে, এই জিনিসটা কি, কেন, ওইটা আমি একটু বেসিক আলোচনা করবো আর কি। আমরা তো প্রথমেই বলছি কি যে, আচ্ছা লেয়ারের আগে যদি ওই স্লাইড অনুযায়ী আমরা লেয়ারে চলে আসছি, আমরা তার আগে আর কিছু জিনিস মানে কম্পিউটার নেটওয়ার্কে কাজ করার একটু মৌলিক ধারণা দিই। যে আমরা তো এতক্ষণ নেটওয়ার্ক কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি যে হ্যাঁ দুইয়ের অধিক কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্ট হইলে ওইটাকে আমরা বলবো নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে এই যে আমরা বলতেছি বারবার একই কথা, নেটওয়ার্ক নেটওয়ার্ক, আসলে নেটওয়ার্কটা বানায় কিভাবে বা বানাবো কিভাবে? আমি যদি আমার বাসায় নেটওয়ার্ক বানাইতে চাই কি করতে হবে? প্রথমত তো আমি বুঝলাম না, আমি প্রথম থেকেই বারবার আলোচনায় বলতেছি যে একাধিক কম্পিউটার বা ডিভাইস। তা আমার বাসায় কম্পিউটার আছে দুইটা, বা আমার বাসায় একটা কম্পিউটার আছে, একটা মোবাইল আছে, একটা ট্যাব আছে, এটার প্রত্যেকটাতেই নেটওয়ার্ক শেয়ারিং অপশন আছে। আচ্ছা, তাইলে এখন আমি আসলে কিভাবে কি করব, শেয়ার করব কিভাবে? আচ্ছা, তাইলে আমার আরেকটা জিনিস জানতে হবে যে নেটওয়ার্কে আসলে উপাদান বা একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য কি কি লাগে, ডিভাইসেস গুলো কি কি লাগে কমন, যেটা তো একদম ভেরি কমন, যেটা একদম প্রথম থেকে ধরলে আমরা বলি হাব, সুইচ, রাউটার। আচ্ছা, হাবটা আসলে অনেক পুরনো হয়ে গেছে, এখন আর বাস্তবে রিয়েল লাইফে হাব বলে কিছু আর নাই ওরকম ভাবে চিন্তা করলে। হাবের অ্যাডভান্স যেই রূপটা সেটাই হচ্ছে সুইচ। সুইচটা আসলে কি? সুইচটা হচ্ছে যে আমরা একদম সিম্পল, আমরা যেটাকে আমরা যেমন পাওয়ার এক্সটেন্ডার বলি, আমরা কমন আমাদের প্রচলিত ভাষায় বলি মাল্টিপ্লাগ। যে আমার বাসায় আমার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবকিছু অলমোস্ট চার্জ শেষের দিকে, এখন সবগুলো আমি একসাথে চার্জ দিব। তো আমার বাসায় একটাই পয়েন্ট আছে, বা আমরা যেটাকে প্লাগ বলি আর কি, সকেট বলি, ওইটা একটাই আছে। কিন্তু আমার আসলে এখন একই সাথে তিনটাকেই পাওয়ার কানেক্ট করতে হবে। তখন আমরা ওই যে বলি না, একটা মাল্টিপ্লাগ, একটা লম্বা তারের মাথায় থাকে, ওর মধ্যে তিনটা চারটা এরকম সকেট থাকে। ওইটা হইলে কি হয় যে একটার থেকে তিনটা পয়েন্ট হয়ে গেলে এখন আমি একই সাথে আমার ল্যাপটপ, মোবাইল এবং ট্যাবটা, তো নেটওয়ার্কেও সেম, আমি যে তিনটা বা চারটা কম্পিউটার কানেক্ট করব, এই কানেক্ট গুলো কোথায় করব? তো এরকম একটা মাঝখানে একটা জিনিস যেটার সাথে দুইয়ের অধিক কানেক্ট করা যাবে, ওই ডিভাইসটার সাথে বেসিক্যালি সবাই ওই ডিভাইসটার সাথে কানেক্ট করবে, ওই ডিভাইসে কানেক্ট করবে, ওই ডিভাইসটাকে আমরা ধরে নিচ্ছি একটা সেন্টার পয়েন্ট। সবাই এটার সাথে কানেক্ট মানে সবাই একে অপরের সাথে কানেক্টেড। তো হাব ছিল প্রথম যুগে যে জিনিসটা ছিল এরকম, যেটার থেকে আমরা প্রতিটা কম্পিউটারে কানেকশন দিতাম, ওটাকে বলতো হাব। এই হাবের পরবর্তীত রূপ হচ্ছে সুইচ, মানে এটা ইন্টেলিজেন্ট, হাবের থেকে আরো একটু বেশি ইন্টেলিজেন্ট, আরো কিছু বেশি সুযোগ সুবিধা, বাট কাজ আসলে হাব এবং সুইচ ওরকমই। আমরা বলি পোর্ট, মানে এরকম ছোট 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 এরকম, মানে সকেট বলতে পারি আমরা, ইলেকট্রিক সকেটের সাথে যদি আমি কম্পেয়ার করতেছি, যে যেইখানে আমি গিয়া এই কানেকশন গুলো লাগাবো, তাহলে এরকম ডিভাইস কিনতে পাওয়া যায়। নর্মালি এগুলো 4 পোর্ট, 8 পোর্ট, 16 পোর্ট এইভাবে হয়। তো আমার যদি 4 পোর্টের একটা সুইচ অথবা হাব থাকে, তাহলে আমি 4টা কম্পিউটার কানেক্ট করতে পারবো। এবং অবভিয়াসলি হাব বা সুইচ মানে এগুলো তার দিয়ে কানেক্ট করতে হবে, কেবল দিয়ে কানেক্ট করতে হবে। 8 পোর্টের হলে 8টা কানেক্ট করতে পারবো, 16 পোর্টের হলে 16টা, এরকম। তো হাব এবং সুইচ একই জিনিস, শুধু তাদের কার্যকারিতায় একটু ডিফারেন্স আছে। যেটা সুইচ সেটা হাবের থেকে আরো একটু বেশি স্মার্ট, আর একটু ফাস্টার, বাট হাব এবং সুইচ একই কাজ করে। আরেকটা জিনিস আমরা বলি রাউটার।
এইটা কমন, সবাই জানে। কাজ কি করে এটা না জানলেও রাউটার রাউটার আমরা সবাই বলি, কারণ দেখা যায় আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আমাদের এলাকায় যারা ইন্টারনেট সার্ভিস দেয় তাদের থেকে আমরা যখন বাসায় কানেকশন নেই, তারা আমাদেরকে একটা ডিভাইস লাগাই দিয়ে যায়, বলছে এই যে রাউটার। এটাতে তারের সিস্টেমও আছে, মানে পোর্টও আছে, আবার অ্যান্টেনা লাগানো আছে। তাইলে আমরা এই জন্য এটা বলে কি মানুষ ওয়াইফাই রাউটার, মানে এটাতে ওয়াইফাই সিগন্যালও আছে এবং কেবল দিয়েও লাগানো যাবে। তো ওইটা আসলে একই সাথে সুইচ এবং রাউটারের দুইটার পারপাসই সার্ভ করতেছে। তো রাউটারের কাজটা কি? রাউটারটা হচ্ছে গিয়ে ওই যে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলছি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় বা দুইটা ভিন্ন নেটওয়ার্ক। যখন আমি আমার বাসার ভিতরে 10টা কম্পিউটার একটা একটার সাথে কানেক্ট করলাম, এগুলো কিন্তু একই নেটওয়ার্ক, সেম নেটওয়ার্ক, আমার বাসার নেটওয়ার্ক বা আমার অফিসের নেটওয়ার্ক। এবং একটা হাব বা একটা সুইচ থেকে আমি 10টা কানেকশন দিছি, সবাই সবাইকে পাবে। কিন্তু এখন শুধু আমি চাচ্ছি আমার অফিসের সবাই সবাইকে পাইলে তো হবে না, আমার ইন্টারনেটও পাইতে হবে। এখন ইন্টারনেট পাইতে হইলে মানে কি, তাহলে আমার বাইরের ওয়ার্ল্ডের ইন্টারনেট কোম্পানি যারা ইন্টারনেট প্রোভাইড করে তার সাথে আমার একটা কানেকশন লাগবে। এই জায়গায় আসে রাউটার, কারণ আমার বাসার নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক আর ইন্টারনেট কোম্পানির নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্কের মাঝখানে কাজ করে হচ্ছে রাউটার, বা আমরা বলি দুইটা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করায় দেওয়ার কাজ হচ্ছে রাউটারের। আপনি যদি শুধুমাত্র আপনার বাসা বা অফিসের ভিতরে একটা নেটওয়ার্ক করেন যে না আমার উদ্দেশ্য হচ্ছে শুধু আমরা ফাইল শেয়ার করব, তাহলে রাউটারের কোনো প্রয়োজন নাই, একটা সুইচ দিয়ে এই কাজটা করা সম্ভব। তো আপনি যদি চান যে আমি ইন্টারনেট ইউজ করব, মানে অন্য আরেকটা নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট হচ্ছি, আমার এলাকায় যে ইন্টারনেট দেয় তার সাথে আমি কানেক্ট হব, তারপরে তার মাধ্যমে সে ভায়া হয়ে এভাবেই তো একটার পর একটা ভায়া হয়ে আমি ইন্টারনেটের সাথে কানেক্ট হব, ওই জায়গায় আসে রাউটার। এবং আমরা সবাই যারাই ইউজ করি সবাই চিনি যে রাউটার। সো রাউটার একটা ডিভাইস। সো আসলে এই তিনটেই মেইন ডিভাইস, সুইচ, হাব, রাউটার। হাব না বললেও আমরা সুইচ আর রাউটারই বলতে পারি, কারণ আমি প্রথমেই বলছি যে হাব আর সুইচ একই জিনিস। হাব হচ্ছে একদম প্রথম যুগে যেটা আসছিল, যেটা মানে যেটার কিছু ইন্টেলিজেন্স কম বা যেটার কার্যপদ্ধতি একটু ভিন্ন, একটু স্লোয়ার। সো এখন আসলে মার্কেটে কোথাও খুঁজলেও আপনি হাব পাবেন না, মার্কেট এখন যা বিক্রি হয় সবই সুইচ। তাহলে সুইচ আর রাউটার, সুইচের কাজ কি? এটা আমার লোকাল নেটওয়ার্ক। আমি যদি শুধু আমার এইখানেই 8টা 10টা কম্পিউটার কানেক্ট করতে চাই, আমি ল্যান বানাবো, আমার একটা সুইচ হইলেই হবে। কিন্তু আমি যদি ইন্টারনেট ইউজ করতে চাই বা বাইরে আরেকটা, যে আমার বাসার নেটওয়ার্কের সাথে পাশের বাসার আরেকটা নেটওয়ার্ক যেটা ডিস্টেন্স অনেক বেশি, সুইচে কভার করবে না, তাইলে আমার মাঝখানে একটা রাউটার ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি আগে এগুলো বললাম কারণ হচ্ছে না হলে লেয়ারটা বললে আপনাদের একটু সমস্যা হবে, বোঝানোটা একটু প্রবলেম হবে। আচ্ছা, এ তো গেল কি ডিভাইস দিয়ে আমরা নেটওয়ার্ক তৈরি করলাম। আমি একটা সুইচের সাথে 10টা কম্পিউটার লাগাই দিলাম, নেটওয়ার্ক হয়ে গেল, দৃশ্যত নেটওয়ার্ক হয়ে গেল। আমি দেখলাম যে হ্যাঁ সবাই সবার সাথে কানেক্টেড। এখন কথা হচ্ছে যে আমি যখন আমার ভাইয়ের সাথে ফাইল শেয়ার করব, সে আসলে কাজ করবে কিভাবে? ওর কাছে তো 10টা কম্পিউটার একই মনে হবে। আমার বাসায় তো 10টা কম্পিউটার বা আমার বাসায় 5টা কম্পিউটার কানেক্ট করা, আমার ভাই বোন বাবা মা এরকম সবাই কানেক্টেড। এখন আমি ফাইল পাঠাবো আমার ভাইয়ের কাছে, আমি কিভাবে? আমি আমার কম্পিউটারকে বলবো যে আমার ভাইকে ফাইলটা পাঠাও? কম্পিউটার কি আসলে চিনবে কে আমার ভাই? সে তো সেটা চিনবে না, তাহলে সে সবাইকে পাঠাবে। আবার সবাই যে বুঝবে কিভাবে যে এই ফাইলটা তার জন্য পাঠানো হয়েছে? তাহলে তো সেও কনফিউজড হয়ে যাবে। এই জায়গায় আসে কি একটা আইডেন্টিটি। এখন আমরা জানি যে আমাদের যখন মোবাইল ছিনতাই হয় বা চুরি হয়, আমরা বলি যে মোবাইলে একটা IMEI নাম্বার আছে, এইটা দিয়ে থানায় জিডি করলে এইটা দিয়ে খুঁজে পাওয়া যাবে। IMEI নাম্বারটা হচ্ছে একটা ইউনিক নাম্বার, প্রতিটা মোবাইলে পৃথিবীতে মানে কার্যত নিয়ম অনুযায়ী যেটা হওয়ার কথা, যে পৃথিবীতে যত মোবাইল প্রোডাকশন হবে প্রত্যেকের ভিতরে একটা IMEI নাম্বার থাকবে, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলবে না, কমপ্লিটলি ইউনিক। মানে আমাদের নামের থেকেও অসাধারণ, কারণ আমাদের নাম কপি, মানে একই নামের হয়তো একই এলাকায় 8-10 জন লোক আছে, কিন্তু IMEI সেম IMEI
নাম্বারের মোবাইল পৃথিবীতে তৈরি হয় না। হ্যাঁ, এটা অন্য কথা আছে, করা যায়, সেটা ডিফারেন্ট, কিন্তু কার্যত থিওরিটিক্যালি প্রত্যেকটা ডিভাইস ইউনিক হবে, মানে প্রত্যেকটা মোবাইল ডিভাইস। আচ্ছা, সেম নেটওয়ার্কে আমরা যখন এই যে একাধিক কম্পিউটার কানেক্ট করতেছি, তার আইডেন্টিটির জন্য, যাতে সে মেনশন করতে পারে যে আমি ফাইলটা তাকে পাঠাবো, সেই টুটাকে আর ফ্রমটাকে, আমরা যদি একটা চিঠি লিখি, যদি এখন চিঠির চল উঠে গেছে, আগে যখন ছিল যে একটা খামে আমরা চিঠি লিখলাম, পোস্ট অফিসে ওইটা নিয়ে দিলে কিন্তু যাবে না, আমাকে অবশ্যই ফ্রম লিখতে হবে এবং টু লিখতে হবে। শুধু ফ্রম লিখলেও যাবে না, আমি লিখে দিলাম ফ্রম আব্দুল্লাহ সিদ্দিকী, টু নাই, নিয়ে দিয়ে আসলাম জিপিওতে, নিবে ওরা, নিবে না। আবার আমি লিখলাম টু, কিন্তু ফ্রম লিখলাম না, সেটাও থিওরিটিক্যালি নেয় না, যে কার কাছ থেকে, যে কারণ যদি চিঠিটা যাকে পাঠানো হয়েছে তাকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কাকে ফেরত দিব আমি? সো ফ্রমটাও জরুরি। আচ্ছা, তাহলে এই ফ্রম আর টু এর জন্য আমি যেই রিয়েল লাইফ এক্সাম্পলটা দিলাম, তো কম্পিউটার আসলে তো ধাপে ধাপে, কম্পিউটার আসার আগে তো এই যে জিনিসগুলো ছিল, এইসব আইডিয়ার উপর, কনসেপ্টের উপর বেস করে তো কম্পিউটার সব প্রযুক্তিগুলোকে রিভাইজ করা হয়েছে। তো কম্পিউটার ক্ষেত্রেও তাই, আমার কম্পিউটার থেকে আমি তাকে পাঠাবো, সো ফ্রম এবং টু এর ব্যাপার থাকবে। আচ্ছা, ফ্রমে আমরা কি করি, আমরা লিখি ফ্রম আমার নাম টু যাকে পাঠাবো তার নাম। এখন কম্পিউটারের ক্ষেত্রে কি হবে, নাম দিব, তারপর যদি একই নেটওয়ার্কে দুইটা নাম হয় তাহলে আবার কনফিউজ। তো এই জায়গায় একটা রোল প্লে করা হয়েছে, এইখানে একটা জিনিস তৈরি করছে বিজ্ঞানীরা, মানে ইন্টারনেট তো আর একদিনে তৈরি হয় নাই, এগুলো দিনে দিনে ওয়ান বাই ওয়ান ডেভেলপ করা হয়েছে। সো এটা ইন্টারনেটের আগের কথা বলতেছি আমি, কারণ এগুলো ডেভেলপ হওয়ার পরেই ইন্টারনেট আসছে, এগুলো ছাড়া প্রথমে নেটওয়ার্কের জন্ম হয়েছে, দেন ইন্টারনেট। সো নেটওয়ার্কের কনসেপ্টে যেটা বলতেছিলাম আমি, যে ফ্রম এবং টু, এবং এই আইডেন্টিটি করার জন্য তার একটা জিনিস দিল, এটাকে বললো আইপি, সংক্ষেপে আইপি। এটাকে ইন ডিটেইলে বলে ইন্টারনেট প্রোটোকল, আমরা আইপি হিসেবেই এটাকে বলতেছি। তো আইপিটা একটা একটা নাম্বারিং এর মতো, লাইক 10.10.10.1 এরকম। আমার নেটওয়ার্কে যদি 10.10.10.1 একটা কম্পিউটার হয়, এই একটা কম্পিউটারই 10.10.10.1। সেকেন্ড যে কম্পিউটারটা, এটা সেম হইতে পারবে না, সেটা আরেকটা নাম্বার হবে, এরকম নাম্বার। আমরা আইপির ভিতরে এখন না যাই, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে আইপিটা বলছি, যে প্রত্যেকটা এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে। এবং একইভাবে আমার প্রতিটা ডিভাইসে, এর আগে আমি বললাম না যে মোবাইল, পৃথিবীতে যতগুলো মোবাইল তৈরি হয় প্রতিটার একটা আইএমআই নাম্বার থাকে যেটা ইউনিক। ঠিক একইভাবে যে কোনো ডিভাইস যেটা নেটওয়ার্কে কানেক্ট হইতে সক্ষম, তো নেটওয়ার্কে কানেক্ট হয়তো সে কোনো একটা মাধ্যমে, হয় তার ভিতরে ওয়াইফাই আছে অথবা নেটওয়ার্ক কার্ড আছে যেটার মধ্যে আমরা কেবলটা লাগাই। হ্যাঁ, তো সেম এই ডিভাইসগুলোর একটা আমরা বলি ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসটাও ইউনিক, ওই আইএমআই নাম্বার মতো এটা ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীতে যত মোবাইল তৈরি করা হয় যেগুলোতে ওয়াইফাই সাপোর্ট আছে, ওগুলোর ম্যাক অ্যাড্রেস আছে, এবং একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আরেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসের সাথে মিলবে না। এবং সেম যেটাই নেটওয়ার্কে কানেক্ট হবে তার এরকম একটা নিজস্ব, এটাকে আমরা বলি হার্ডওয়্যার অ্যাড্রেস। সহজভাবে আরো বলতে গেলে আইপিটা হচ্ছে আমরা বলতেছি ভার্চুয়াল অ্যাড্রেস, আর এটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস। মানে ওই যে হার্ডওয়্যার ডিভাইসটা, যে যন্ত্রটা, আমি জানি না একটু কঠিন হচ্ছে কিনা, আমরা লাস্টে আবার কোশ্চেন অ্যান্সারের দরকার হলে কারো কোশ্চেন থাকলে আমি বলবো, কিন্তু আমরা সহজভাবে চিন্তা করি, আমি একটা যন্ত্র বানাইছি যেটা নেটওয়ার্কে কানেক্ট করা যাবে, এবিলিটি আছে তার নেটওয়ার্কে কানেক্ট হওয়ার, তো তার ভিতরে আমি এই নাম্বারটা বসাই দিছি। মোবাইলের ভিতরে যেমন আইএমআই নাম্বার, এটার ভিতরে এটা লাগে, এই লেয়ারের সময় আসলে আমরা জানতে পারবো। সো একটা গেল, প্রতিটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, এটা একদম ভিতরে সিল করে দেওয়া, এইটাই আমার হাত দেওয়ার ক্ষমতা নাই আমার আপনার। আইপি কিন্তু সিল করে দেওয়া না, আইপি আমরা বসাই। আইপি হচ্ছে ভার্চুয়াল, কিন্তু ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল, মানে এইটা ওই ডিভাইসের ভিতরে, তার ভিতর যে চিপ আছে ওই চিপের ভিতরে এই কোডটা দেওয়া আছে, এবং এটা
থিওরিটিক্যালি চেঞ্জেবল না এবং ইউনিক। ওয়ার্ল্ডের দ্বিতীয় আরেকটা ডিভাইস হয় নাই যেটা ওই সেম নাম্বার হবে। তো এটা হচ্ছে একটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আর সেই ফিজিক্যাল ডিভাইসে মোবাইলে সফটওয়্যার ইনস্টল করার পরে বা কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার পরে গিয়ে আমরা ম্যানুয়ালি বা অন্য পদ্ধতি আছে ওইভাবে আমরা সেখানে আইপি বসাই। আইপি কনফিগারটা ওইটা আমরা নিজেরা করি, ওইটা চেঞ্জেবল, ওইটা আমরা নিজেরা দিতে পারি, ওইটা চেঞ্জেবল। বাট চেঞ্জেবল হইলেও কন্ডিশন হচ্ছে একটা নেটওয়ার্কে যদি 5টা কম্পিউটার থাকে, 5টা কম্পিউটার আইপি টোটালি ডিফারেন্ট হইতে হবে, একটা আরেকটার সাথে কোনোভাবেই মিলতে পারবে না। ওই সেম নেটওয়ার্কের ভিতরে একের অধিক সেম আইপি থাকতে পারবে না। তাহলে আমার নেটওয়ার্কে যখন 5টা কম্পিউটার একটা সুইচ দ্বারা কানেক্টেড বা রাউটার দ্বারা, ওয়াইফাই রাউটার দ্বারা কানেক্টেড, এখন যখন আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতেছি, তখন ব্যাক এন্ডে যেগুলো চোখে দেখা যায় না, এগুলো আমরা চোখে দেখি না, কারণ এগুলো হয় ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড। আপনি দেখতেছেন সেন্ড দিলেন, সাথে সাথে ইমেলটা সেন্ড হয়ে গেল, কিন্তু এর পিছনে প্রত্যেকবারই এই প্রতিটা স্টেপ কাজ করছে। সে সেন্ড করার সময় ওই যে আমরা এখানে এটাকে আমরা বলবো ডাটা প্যাকেট বা ডাটা, ডাটা প্যাকেট শব্দটি আমরা ব্যবহার করি। ধরে নিলাম এই ইমেলটা একটা ডাটা প্যাকেট, তো এখানে সে ফ্রম এবং টুটা কম্পিউটারের ওই যে অপারেটিং সিস্টেম ওই এগুলো আপনাকে করতে হয় না, এগুলো ব্যাক এন্ডে হয়। সো আপনি এগুলো কখনো চোখে দেখেন না, বাট এই প্রসেসগুলো ছাড়া কখনোই নেটওয়ার্ক কমপ্লিট হবে না। সে ফ্রম লেখে কি তার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস এবং তার যে আইপি অ্যাড্রেস, এইটা টু কার কাছে যাবে, তার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস। ফলে হয় কি ওই কনফিউশনটা রেজ হয় না। যখন আমি সেন্ড করি, এই নেটওয়ার্কে 10টা কম্পিউটার আছে, কিন্তু ওই যে নেটওয়ার্ক ডিভাইসগুলোর কাছে যখন যাচ্ছে, নেটওয়ার্ক ডিভাইসরা এই প্যাকেটগুলো রিড করতে পারে। তারা রিড করে যে এইটা কি আমার, এই প্যাকেটটা কি আমার, কারণ সে টুটা পরে আগে যেটা আমার কিনা। হ্যাঁ, আমার হইলে সে রিসিভ করবে, নইলে সে করবে না। এবং কার কাছ থেকে আসলো এটা বোঝার জন্য সে ফর্মটাও বুঝে, কারণ হয়তো এরকম হইতে পারে যে চিঠির মধ্যে একটা কোশ্চেন করা আছে, আমি অ্যাজ এক্সাম্পল বলতেছি এটা। সো তাকে আবার একটা রিপ্লাই দিতে হবে, কম্পিউটার নিজে নিজে একটা রিপ্লাই দিবে। তো রিপ্লাইটা সে কাকে দিবে, এই জন্য সে ফ্রম এবং টু দুইটাই পড়ে। প্রথমে সে টু পড়ে, যেটা আমার, কার কাছ থেকে আসছে, উমুকের কাছ থেকে। সো রিপ্লাই দিতে হইলে আবার সে তাকে পাঠায়। আচ্ছা, এই যে ফ্রম বললাম, টু বললাম, ম্যাক অ্যাড্রেস বললাম, আইপি বললাম, আমি বলছি যে সব জিনিসগুলো হচ্ছে ভার্চুয়াল, মানে এগুলো আমরা বলতেছি, এগুলো চোখে দেখা যায় না, এগুলো হয় সেই আসলে অপারেটিং সিস্টেমের ভিতরে, কম্পিউটারের ভিতরে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সে এই প্রসেসেই কাজ করে। এবং এই প্রসেসটা যে কাজ করে, এইখানে আসে আমার এই দ্য 7 লেয়ার্স অফ ওএসআই। এই ওএসআই মডেলে গিয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের বইটাতেও আছে, দ্য 7 লেয়ার্স অফ ওএসআই। আমাদের এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু আপনারা সবাই বিগিনার, আমরা জাস্ট কনসেপ্ট নিচ্ছি, ঠিক আছে? তো আমরা জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করব, মুখস্থ না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7টা লেয়ার আছে। এটা একটা ভার্চুয়াল লেয়ার, কাল্পনিক লেয়ার, মানে প্রতিটা ডিভাইসের ভিতরে। আমি একটা কম্পিউটারে, আপনি এখন এই যে আপনার কম্পিউটার আমার কথা শুনতে পাচ্ছেন, আর আমার কম্পিউটার থেকে আমি কথা বলছি, আমার কম্পিউটার থেকে আমি যে কথা বলছি, এই কথাটা যে আপনাদের কাছে যাচ্ছে, এই 7টা লেয়ার ক্রস করে যাচ্ছে ভার্চুয়ালি, মানে একদম উপরের লেয়ার। আমরা অবশ্য নিচের থেকে বলি, কিন্তু ওইভাবে চিন্তা করলে যে লেয়ার নাম্বার 7, দেখেন একদম উপরের লেয়ার, কিন্তু এটা 7 নম্বর লেয়ার কেন বলা হচ্ছে, কারণ রিয়েল লাইফে আমরা নিচের থেকে 1 নাম্বার লেয়ার ধরি। আমি উপর থেকে আসি একবার, তারপর আমি ব্যাখ্যা করব যে কেন আমরা নিচ থেকে ধরি। একদম উপরের লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই যে আমরা এখন সবাই গুগল মিটে ঢুকে আছি, আপনার ব্রাউজারে বা আপনি একটা সফটওয়্যার ওপেন করছেন, এই যে এই সফটওয়্যারটা যেই লেয়ারে কাজ করতেছে, মানে এই যে আপনি সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেয়ার 7 বা অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা জানি এই প্রোগ্রামগুলো কি অ্যাপ্লিকেশন বলে।
সো এটা অ্যাপ্লিকেশন লেয়ারে আছে। তো আমি যখন প্রথমে কথা বলি গুগল মিটে অ্যাপ্লিকেশন আমার কথাগুলো নেয়, এরপরেই যায় এটা পরের লেয়ারে, মানে এটা তো এখন আপনাকে পাঠাবে, তাইলে সে নিচের দিকে যাবে, উপরে রিসিভ করলো অ্যাপ্লিকেশন থেকে। এখন সেকেন্ড লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেয়ারে সে কি করে? প্রেজেন্টেশন লেয়ারে সে বোঝার চেষ্টা করে যে এই যে আমি আসলে পাঠাবো এটা কি পাঠাবো। তো তখন দেখলো সে যে এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, তাহলে এটা একটা অডিও যাচ্ছে, অডিও মানে ধরেন MP3 এক্সাম্পল, অন্য কোনো এক্সটেনশন হইতে পারে বা এনকোডিং বলি আমরা। তাইলে সে বুঝলো যে এটা অডিও, এই যে যাচ্ছে আমি যে তথ্যগুলো পাঠাবো ওই কম্পিউটারের কাছে, এটা কি ধরনের তথ্য? এটা হচ্ছে অডিও তথ্য, শব্দ, অডিও তথ্য। তাইলে এটা MP3 ফরম্যাটে যাবে। এই যে ফরম্যাট, কোন ফরম্যাটে যাবে? যদি এখন আমি ক্যামেরা অন করতাম, আমার ভিডিও, আমার ছবি দেখা যেত, তাহলে সে বুঝতো যে এটা তো ভিডিও, তাহলে সাথে MOV বা আমরা যেটা বলি MP4। তার মানে মূল কথা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার নির্দিষ্ট করে যে এই যে উপরের লেয়ার থেকে আমি যে ডাটাগুলো পাইছি নেটওয়ার্কে পাঠানোর জন্য, এগুলো কি ডাটা, ওগুলো ভাগ করে অডিও ডাটা, ভিডিও ডাটা, টেক্সট ডাটা, এগুলো বিভিন্ন বিভিন্ন যে ফরম্যাট, ওই ফরম্যাটে সেই করে। এন্ড দেন সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশন ক্রিয়েট করা। আমার কম্পিউটার আপনার কম্পিউটারের সাথে বা আপনার কম্পিউটার আমাদের সবার কম্পিউটার এই যে মিটিংটার সাথে কানেক্ট হয়েছে, প্রথমে আসলে একটা সেশন ক্রিয়েট হয়েছে, আমরা একটা রিকোয়েস্ট পাঠাইছি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে বলে আমরা এটাতে কানেক্ট হইতে পারছি। এই সেশনের ক্রিয়েট হওয়ার কাজটা হয় সেশন লেয়ারে বা লেয়ার 5-এ। এরপর আসে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্টের যা শাব্দিক অর্থ সেটাই ট্রান্সপোর্ট লেয়ার করে। আমরা ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা বলি না যে এটা আমার, তুমি যে যাও তোমার ট্রান্সপোর্ট কি, ট্রান্সপোর্ট ইউজ করো, মানে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট বললে বাস বোঝায়, ট্রাক বোঝায়, রিক্সা বোঝায়, এগুলো সবই ট্রান্সপোর্ট, যার মাধ্যমে যাওয়া যায়। তো সেম নেটওয়ার্কও আমরা বলি প্রোটোকল, ট্রান্সপোর্ট করার প্রোটোকল আছে, কোন ধরনের প্রোটোকলের মাধ্যমে তুমি পাঠাচ্ছ, মানে ট্রান্সপোর্টের কিছু প্রোটোকল আছে, এইখানে সেটা সুনির্দিষ্ট হয় যে কোন ট্রান্সপোর্ট প্রোটোকলের মাধ্যমে এটা যাবে। এন্ড দেন এরপর আসে নেটওয়ার্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ারই বেসিক্যালি প্যাকেটের মধ্যে, নেটওয়ার্ক লেয়ারই হচ্ছে আইপি। ওই যে আমরা বলছি যে প্রত্যেক কম্পিউটার একটা আইপি থাকে, আইপি অ্যাড্রেস, যেটা আমার আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটি ইন এসেন্স, মানে ওই নেটওয়ার্কের জন্য ইউনিক আইডেন্টিটি। তাইলে এখন আমার প্যাকেটের গায়ে আমার যেই কম্পিউটারের যে আইপি, ওই আইপিটা বসায় দেওয়া হবে। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ। দেন ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে গিয়ে ওই যে বলছিলাম ফিজিক্যালি একটা অ্যাড্রেস প্রতিটা ডিভাইসে তৈরি করার সময় বসায় দেওয়া হয়েছে ম্যাক অ্যাড্রেস, এইটা এসে ডাটা লিঙ্ক লেয়ার তার ফিজিক্যাল অ্যাড্রেসটা বসায় দেয় যে এই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এন্ড দেন ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারটা গিয়ে সে এখানে ডিসাইড করে যে আমি কিভাবে এই ডাটাটাকে পাঠাবো নেটওয়ার্কে, আমার মাধ্যম কি, হোয়াট ইজ মাই মিডিয়াম। কি কি মিডিয়াম হইতে পারে? হয় সে ওয়্যারলেস এর মাধ্যমে পাঠাবে, যদি আপনি আপনার বাসায় রাউটারের সাথে কানেক্ট থাকেন থ্রু ওয়াইফাই, তাহলে সে ওয়্যারলেস এর মাধ্যমে পাঠাইলো, মানে যেটা আমরা কি বলি তরঙ্গ। তো ওয়াইফাই হইলে সে ওইভাবে পাঠাইলো, রেডিও ফ্রিকোয়েন্সি। আর যদি আমার কম্পিউটারটা কেবলের মাধ্যমে গিয়ে আমার সুইচ বা ইয়ের সাথে রাউটারের সাথে কানেক্ট হয়, তাহলে এই তারের মধ্যে দিয়ে তো আর ওয়াইফাই সিগন্যাল যাবে না, তারের মধ্যে দিয়ে যাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল। এবং ফাইনালি এখন অনেকের বাসায় যারা ঢাকার মধ্যে থাকে, ইভেন মফস্বল অনেক জায়গায় এখন এই ইন্টারনেট কানেকশন কোম্পানিগুলো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আপনার বাসায় কানেকশন দেয়। তাহলে যদি এটা এরকম হয় যে আমার এই ডিভাইসের সাথে একটা ফাইবার পোর্ট আছে, তাহলে সে জানে যে আমাকে পাঠাইতে হবে আলোক তরঙ্গ, ফাইবারের ভিতর দিয়ে আলো যায়। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই হচ্ছে 7টা লেয়ার। আর আমরা লেয়ার নিচের থেকে কেন কাউন্ট করি, কারণ পাঠানোর সময় তো উপর থেকে, কিন্তু আমি যদি চিন্তা করি যে আমার কম্পিউটার একটা ডাটা প্যাকেট রিসিভ করতেছে, সবার আগে রিসিভ করে প্রথমে আসে হইলো কি টাইপের সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল না ওয়াইফাই সিগন্যাল না অপটিক্যাল সিগন্যাল,
সো নিচের থেকে আস্তে আস্তে ডাটাটা উপরে উঠে, এটা লেয়ার 1 2 3 4 5 6 7 লেয়ার হলো আমার ফাইনাল লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে আমি দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি গুগল মিটে আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে লেয়ার 7 এটা দেখতে পাচ্ছেন, কিন্তু সে এই 1 থেকে 6টা লেয়ার পার হয়েই কমপ্লিট ডাটাটা এসছে। এই হচ্ছে আমাদের ওএসআই মডেল বা 7 লেয়ারের একটা বেসিক কনসেপ্ট। এইটা কেউ যদি একটু কম বুঝেন, ভয় পাওয়ার কিছু নাই, এটা একটু জটিল জিনিসই এবং এটা অনেক ইলাবোরেট। শুধু এই একটা ডায়াগ্রাম বা 10 মিনিটের আলোচনা এটা বোঝা একটু হয়তো কঠিন হয়ে যেতে পারে, বা কেউ হয়তো অনেক আরো ডিপলি জানতে চাইলে এটা আপনারা পরবর্তীতে নিজেরা একটু পড়াশোনা করলে এটা ডিটেল জানতে পারবেন। তাহলে মোটামুটি আসলে এই 7 লেয়ার পড়লে কম্পিউটার নেটওয়ার্কের এ টু জেড পড়া হয়ে যায়, কারণ এইটাই হচ্ছে যে কিভাবে একটা কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে। এই যে যেই আলোচনাটা আমি একটু আগে করে আসছি, কেন আগে করছি, আমি ইচ্ছা করি আমি করছি একটু রিলেভেন্স বোঝানোর জন্য। ওই জিনিসগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, হাব, সুইচ, রাউটার। আচ্ছা, হাব সুইচ একই জিনিস আমি বলছি, দেখেন আপনি ছবি দুইটা দেখেন, একই রকম দেখাচ্ছে না যে এক জায়গায়, কিন্তু একটু ডিফারেন্স এখানে একটু লেখা আছে যে এটা ডেটা নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। মানে কি, যে 10টা কম্পিউটার কানেক্ট আছে, যখন একজন আরেকজনকে ডাটা পাঠায় সিগন্যালটা সবার কাছে যায়, তার না, তারপরেও তার কাছে সিগন্যালটা যায়, কারণ এটা হলো অনেকটা মাল্টিপ্লাগের মতো, সে শুধু সিগন্যাল গুলোকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, ওর আর কোনো ইন্টেলিজেন্স নাই। পক্ষান্তরে সুইচ কি করে, সুইচ এটা বুঝতে পারে যে তার সাথে যারা কানেক্টেড আছে তাদের আইডেন্টিটির একটা লিস্ট তার কাছে থাকে, ফলে আমি যখন বলি ফ্রম টু, সে ওই নির্দিষ্ট টু পোর্টকেই পাঠায়, বাকিদেরকে আর পাঠায় না। ফলে হয় কি, নেটওয়ার্ক অনেক স্মুথ, অনেক লাইট হয়, অনেক ফাস্টার হয়। রাউটারও আমি আগেই আলোচনা করছি, এখানে এই যে একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা পাঠায় এবং ডেটা সঠিক গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। এটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি? নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আমরা যে বলতেছি যে বারবার একই কথা, যে 5টা কম্পিউটার 10টা কম্পিউটার কানেক্ট করলাম। টপোলজিটা হচ্ছে এগুলো আসলে কিভাবে কানেক্টেড আছে, দৃশ্যমান কিরকম, মানে দেখতে এটা কিরকম। তো বাস টপোলজি অনেক পুরনো, থিওরির কারণে আমরা পড়তেছি। বাস টপোলজি একদম সিম্পল উদাহরণ হচ্ছে আমাদের এলাকায় যে বৈদ্যুতিক খুঁটির মধ্যে লম্বা লম্বা তার লাইন টেনে গেছে, একদম ধরেন আপনার এলাকার শুরু দিয়ে ঢুকছে, শেষ মাথা দিয়ে বের হয়ে গেছে। এই যাওয়ার পথে পথেই মাঝখান থেকে একটা কানেকশন আপনার বাসায় গেছে, আরেকটা কানেকশন আপনার প্রতিবেশীর বাসায় গেছে। হ্যাঁ, এইটা আপনি ছবিটা দেখলে দেখেন যে একটা লম্বা বার এখান থেকে ডানে বামে কানেকশন গেছে, এটা হচ্ছে বাস টপোলজি। এইটা এখন আর আমরা কেউ ইউজ করি না, এইটার কারণ বড় ঝামেলা হলো যে মাঝখানে কোথাও কাটা গেলে পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যেত। এরপর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিটা হচ্ছে এখনকার দিনে ব্যবহৃত সবচেয়ে কমন আর কি, আমরা যে বাসায় যে ইউজ করি, অফিসে যে ইউজ করি, এগুলো আসলে স্টার টপোলজি। যে একটা হাব বা একটা সুইচ ওইটা থাকে সেন্টারে, আর ওগুলোর থেকে এই মাকড়সার জালের মতো এখানে 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 প্রত্যেকে কানেক্টেড। এটার সুবিধা কি, কোনোভাবে ধরেন আপনার কম্পিউটার আর সুইচের মাঝখানের তারটা কেটে গেছে, শুধু আপনি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হলেন, বাকিরা কিন্তু কানেক্টেড। কিন্তু বাসের ক্ষেত্রে মাঝখানে কাটা পড়লে সবাই ডাউন হয়ে যেত। স্টারের ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা, এই একটা সেন্টার পয়েন্ট। আবার একটা অসুবিধাও আছে, যে যদি ওই সেন্টারের ওই ডিভাইসটা, সুইচ বলি বা হাব বলি, ওইটা নষ্ট হয়ে গেলে তখন সবাই একসাথে ডাউন। রিং টপোলজি, এই যে রিং টপোলজি এইভাবে, এইটাও মানে রিয়েল লাইফে আপনারা যেসব ওইখানে আপনি পাবেন না, বাট রিং টপোলজির সিস্টেমটা এরকম যে এটা এটার সাথে এটা এটার সাথে এইভাবে, একটা আরেকটার সাথে এইভাবে গোল হয়ে কানেক্টেড। ম্যাশ টপোলজি, এই ম্যাশ টপোলজিটা ব্যবহৃত হয় বেসিক্যালি ব্রডার নেটওয়ার্কে। ব্রডার নেটওয়ার্কে মানে ওই যে দুইটা নেটওয়ার্ক, ওয়ানের ক্ষেত্রে দুইটা নেটওয়ার্ক, এখন ধরুন আমার ঢাকায় একটা কানেকশন, সিলেটে একটা কানেকশন, রাজশাহীতে একটা কানেকশন, মানে সরি, ঢাকায় একটা নেটওয়ার্ক, সিলেটে একটা নেটওয়ার্ক, রাজশাহীতে একটা নেটওয়ার্ক। এখন আমি করলাম কি, ঢাকার থেকে সিলেটের একটা কানেকশন দিলাম, ঢাকার থেকে রাজশাহীতে একটা কানেকশন দিলাম, আবার সিলেট থেকে রাজশাহীতে একটা কানেকশন দিলাম। আচ্ছা, এখন
যদি কখনো এরকম হয় যে ঢাকার সাথে রাজশাহীর তারটা কেটে গেছে, তাহলে তো ও সিলেট ঘুরে যেতে পারবে। কিন্তু আবার ধরেন রাজশাহীর সাথে ঢাকার দিকের কানেকশনটাও কাটা গেছে, আবার সিলেটের দিকের কানেকশনটাও কাটা গেছে। তাইলে তো ওইটা রাজশাহী টোটালি ডিসকানেক্টেড হয়ে গেল। তো এই জন্য ম্যাশ টপোলজির ছবিটা যদি আপনারা ভালো মতো খেয়াল করেন, মানে আমি একই সাথে ধরেন একাধিক কানেকশন টেনে রাখলাম। আপনি ছবিটা সবাই যদি খেয়াল করে দেখতে পাবে যেটা একটা ম্যাশ জালের মতো, এর সাথে এর সাথে এবং নানা ভাবে কানেকশনটা তৈরি করা, যার ফলে হয়েছে কি একটা লাইন যদি কাটাও পড়ে আরেকটা লাইনের মাধ্যমে সে নেটওয়ার্কে কানেক্টেড। এটি ম্যাশ টপোলজি। যেইভাবে ছবিতে দেওয়া আছে এইভাবে কানেকশনটাই আসলে ম্যাশ টপোলজি, আর কিছু না। আর হাইব্রিডটা কি? হাইব্রিড হলো যে আপনার একটা স্টার টপোলজি একটা ম্যাশ টপোলজি দুইটা মিক্স হয়ে এরকম হইলো হাইব্রিড। আমরা বলি না যে এটা হাইব্রিড, হাইব্রিড মানে এইটার এবং এইটার সংকর। সো এইটাই হচ্ছে হাইব্রিড। এবং এই যে পিকচারে যেভাবে কানেকশন ম্যাপিং করা আছে এটা বাস্তবে কানেকশন গুলো এরকমই হয়। সো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে যে এগুলোর মধ্যে নেটওয়ার্কে একাধিক নেটওয়ার্ক বা একটা নেটওয়ার্কের কম্পিউটার গুলো কিভাবে একটা একটার সাথে কানেক্টেড, এই কানেকশনের যেই ইটা প্রথাটা ওইটার উপরই বেস করে এই নামগুলো দেওয়া হয়েছে, বাস টপোলজি, রিং টপোলজি, হাইব্রিড টপোলজি, স্টার টপোলজি এবং ম্যাশ টপোলজি। আচ্ছা, সো ফাইনালি আমরা আসি নেটওয়ার্কের নিরাপত্তার ব্যাপারটা। নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্কের নিরাপত্তা কেন লাগবে? নেটওয়ার্কের নিরাপত্তা লাগবে এই কারণে যে আমি যখন বললাম যে আমার অফিসে একটা সার্ভার আছে, এখানে সব ইম্পর্টেন্ট ডাটা আছে এবং আমার অফিসে ইন্টারনেটও আছে এবং প্রতিটা কম্পিউটার তো ইন্টারনেটও কানেক্টেড। তাইলে এখন আমার যদি কোনো ধরনের নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না থাকে তাইলে দেখা যাবে যে ইন্টারনেট থেকে কেউ একজন ঢুকে আমার ফাইলগুলো চুরি করে নিয়ে গেল বা নষ্ট করে ফেললো, হ্যাঁ, আমি সামহাও ক্ষতিগ্রস্ত হলাম। সো সেফটির জন্য যে কারণে আমরা কি করি, আমরা তো বাসার দরজা খোলা রেখে ঘুমাই না, আমরা একটু লক করি যে আমি কেউ এসে নক করবে আমি চেক করব সে আমার পরিচিত কিনা, দেন আমি তাকে ঢুকতে দিব, নাহলে তাকে ঢুকতে দিব না। ফায়ারওয়ালের কাজও সেম। আমার বাসায় ঢোকার পথেই আমি যেরকম একটা গেট লাগাই দিছি যে আমি ডিসাইড করব কে ঢুকবে কে ঢুকবে না, বহিরাগত বা অনাগত বা যাকে আমি চাই না ইন্ট্রুডার বলি যে আমরা, তাকে ঢুকতে বাধা দেওয়ার কাজই করে ফায়ারওয়াল। ইন্টারনেটের ক্ষেত্রে মানে রিয়েল লাইফে তাই হয় যে সাধারণত আমাদের বাসার যে রাউটারের মধ্যে হয়তো কিছু ফাংশন থাকে, বাট অফিস আদালতে যদি প্রফেশনাল নেটওয়ার্ক হয় তখন তারা একটা ফায়ারওয়াল একটা ডিভাইসই আছে, এটা ওই রাউটারের মতো আরেকটা ডিভাইস যেটার কাজ হচ্ছে সে এই প্রোটেকশনটা দেয়। ওইটা কনফিগার করে দিলে আপনি সে ওইভাবেই ঢুকতে দিবে, কাকে ঢুকতে দিবে কাকে ঢুকতে দিবে না, হ্যাঁ, এবং সে ইভেন ওইটা প্রতিটা প্যাকেট ডাটা সে যাচাই বাছাই করতে পারে যেটা কি তার জন্য ক্ষতিকর কিনা, ক্ষতিকর হলে সে আটকায় দিবে, এরকম ব্যাপারটা। সো সিম্পল এই হলো ফায়ারওয়ালের কাজ, একটা নিরাপত্তা ব্যবস্থা যেটা আমার বা আপনার বা যে কোনো কম্পিউটার ব্যবহারকারীর নেটওয়ার্কে অনুপ্রবেশকারীকে আটকাতে সহায়তা করে। এনক্রিপশন। এনক্রিপশন কি? এনক্রিপশন মানে হচ্ছে ওই যে আমি মেইল পাঠাচ্ছি, আমি একটা চিঠি লিখছি, এখানে হয়তো কিছু গোপন তথ্য আছে আমার সম্পর্কে, আমি আমার বন্ধুর কাছে পাঠাচ্ছি। এখন মাঝখান থেকে কেউ যদি কোনোভাবে এই চিঠিটা পেয়ে যায় এবং সে পড়তে পারে তাহলে তো সে আমার গোপন সব কথা জেনে গেল। ওই জায়গায় আসে এনক্রিপশনের কাজ। এনক্রিপশন কি করে? ডাটা পাঠানোর সময় এটাকে সাংকেতিক দুর্বোধ্য কিছু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেন পাঠায়। ফলে হয় কি, মাঝখান থেকে কেউ যদি ফাইলটা পেয়েও যায় সেটা পড়তে পারে না, কারণ তার কাছে এই এনক্রিপ্টকে ডিক্রিপ্ট করার মানে এনক্রিপ্টের কাজ। এনক্রিপশন যখন এটাকে কনভার্ট করে ফেলতেছে দুর্বোধ্য ভাষায়, এটাকে তো আবার একজন ডিক্রিপ্ট করবে, মানে এটাকে যাতে আবার পড়ার মতো অবস্থা না যায় ওইটারও একটা মেকানিজম আছে। সো আমি এনক্রিপ্ট করে আমার ফ্রেন্ডকে পাঠাচ্ছি, ও অবভিয়াসলি তার কাছে ডিক্রিপ্টিভ মেকানিজমটা আছে, কিন্তু অন্য কারো কাছে সেটা থাকবে না।
ফলে কি হবে, সে এই ফাইলটা যদি পেয়েও যায় আর সেটা পড়তে পারবে না। দেন এন্টিভাইরাস, আমরা আসলে এখন এই লেটেস্ট এই ইগুলোতে এখনকার যুগে বা সামনে নেক্সট জেনারেশন আমরা বলি এন্ড পয়েন্ট সিকিউরিটি, এন্টিভাইরাসও বলতে পারি আমরা, বাট ইন্টারনেটের ক্ষেত্রে আসলে এগুলো হলো এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্টিভাইরাসের কাজ কি, ওই যে ক্ষতিকর ভাইরাস আসলে কি, কম্পিউটারের ভাইরাস হচ্ছে কিছু ক্ষতিকর প্রোগ্রাম। এমএস ওয়ার্ড যেমন একটা প্রোগ্রাম, কিন্তু এমএস ওয়ার্ডের কাজ কি, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেস করে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো ভাইরাস একটা প্রোগ্রাম, বাট এটা ক্ষতিকর প্রোগ্রাম। এই একটা ক্ষতিকর প্রোগ্রাম, একটা ভাইরাস যদি আমার কম্পিউটারে ঢুকে, তার উদ্দেশ্যটাই থাকে খারাপ। সে হয়তো আমার ফাইল মুছে দিবে, ফাইল নষ্ট করে ফেলবে, এগুলো করবে, আমার ক্ষতি করার জন্যই তৈরি করা। তো অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে সেই ভাইরাসটাকে প্রোটেক্ট করা, যে আমি তো ইন্টারনেট ব্যবহার করতেছি, আমার বন্ধু বান্ধব বা বিভিন্ন জনের কাছ থেকে পেন ড্রাইভে করে ফাইল নিয়ে আসতেছি, আমি তো জানি না ওর কাছে কি ছিল, ওইখান থেকে কোনো কিছু ক্ষতিকর আমার কম্পিউটারে যদি ঢুকে যায়, তাহলে তো আমিও ক্ষতিগ্রস্ত হব, আমি ইনফেক্টেড হয়ে যাব। সো দ্যাটস ওয়াই আমরা কি করি, অ্যান্টিভাইরাস ব্যবহার করি। কম্পিউটারের অ্যান্টিভাইরাসের কাজ এটাই। আচ্ছা, এবার আসি কম্পিউটার নেটওয়ার্কিং এর চ্যালেঞ্জ কি আসলে। কম্পিউটার নেটওয়ার্কিং এর চ্যালেঞ্জটা এটাই, এখানে লেখা আছে এগুলো উচ্চ খরচ। উচ্চ খরচ বলতে আপনি আপনার বাসায় একটা নেটওয়ার্ক বানাইতে হইলে তো এই যে বললাম আমরা, সুইচ লাগবে, আবার যদি ইন্টারনেটের সাথে কানেক্ট হন রাউটার লাগবে, আবার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে চাইলে আপনার ফায়ারওয়াল লাগবে। এগুলো তো সবই, একটা কম্পিউটার কিনছি আমি কষ্ট টষ্ট কইরা, ওইটাই কত টাকা, আবার এত কিছু কিনতে যাব, এই একটা উচ্চ খরচ। এই কারণে সাধারণত প্রফেশনাল নেটওয়ার্ক প্রফেশনাল কাজেই ব্যবহার হয়। বাট আমরা এখন বাসায় রাউটারের খুব বেশি দাম না, ওইটা দিয়ে আমরা কমন ফাইল শেয়ারিং বা আমাদের ইন্টারনেট শেয়ারিং এর কাজ করতে পারি। তারপর এটা তো একটা এক্সট্রা খরচ, তাই এটাকে উচ্চ খরচ বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা কি এখানে বলা হচ্ছে, নেটওয়ার্ক ব্যর্থতা। নেটওয়ার্ক ব্যর্থতা হচ্ছে যে যদি কখনো নেটওয়ার্ক ফেল করে, বা আমি যাদের কাছ থেকে, যে আমি যদি ইন্টারনেটের কথাই বলি, যে আমি একটা কোম্পানির কাছ থেকে ইন্টারনেট নিয়ে ইউজ করতেছি, ও যদি হঠাৎ বন্ধ করে দেয়, তাহলে তো আমার আর কোথাও আমি বাইরে কমিউনিকেট করতে পারতেছি না। হ্যাঁ, এইটা একটা ইস্যু। আচ্ছা, নিরাপত্তা ঝুঁকি, ওই যে নিরাপত্তা ঝুঁকি ওইটা বললাম আমি, যে যেহেতু আমার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক মানে আমি একাধিক কম্পিউটার একজনের সাথে কানেক্টেড, তার মানে আমার কিন্তু একটু ঝুঁকি আছে। আমার কম্পিউটারে যদি কোনো ইন্টারনেট না থাকে, কোনো নেটওয়ার্কে কানেক্ট না হই, তাহলে আমার কম্পিউটার থেকে কোনো ফাইল কপি করতে বা চুরি করতে হলে তাকে অবশ্যই ফিজিক্যালি আমার কম্পিউটারে ঢুকতে হবে, দেন কপি করে নিতে হবে। বাট নেটওয়ার্কে কানেক্টেড থাকলে আর অনেক পদ্ধতিতেই আমার তথ্য চুরি করে নেওয়া যায়। সো এটা একটা নিরাপত্তা ঝুঁকি। আর জটিল কনফিগারেশন বলতে ওই যে এখন সাধারণ মানুষ যে আসলে নেটওয়ার্কিং এর উপর পড়াশোনা করে নাই বা এগুলোর উপর কোনো কোর্স করে নাই, কিছু জানে না, সে তো আসলে চাইলেই বাসায় একটা নেটওয়ার্ক বানায় ফেলতে পারবে না। তার একজন অভিজ্ঞ লোকের সাহায্য লাগবে, যে এই যে রাউটারটাকে কনফিগার করে দিবে কাজ করার জন্য, বা সুইচটাকে কনফিগার করে দিবে। অফিসের ক্ষেত্রে যদি ফায়ারওয়েল বা এরকম আরো বড় ডিভাইস ইউজ করে, এগুলো কনফিগার করার জন্য তাকে লোক হায়ার করতে হবে। যেহেতু জটিল কনফিগারেশন শুধুমাত্র যারা স্পেশালাইজড এর উপর পড়াশোনা করছে বা ট্রেন, তারাই করতে পারবে, যে কেউ করতে পারবে না। সো এইটা আরেকটা চ্যালেঞ্জ, জটিল কনফিগারেশন। সো ফাইনালি কম্পিউটার নেটওয়ার্কের ভবিষ্যৎ কি? কম্পিউটার নেটওয়ার্কের ভবিষ্যৎ মানে ভবিষ্যৎই তো আসলে কম্পিউটার নেটওয়ার্ক। আস্তে আস্তে কি হচ্ছে আমরা দেখেন, নেটওয়ার্ক ছাড়া কিন্তু এখন আর কোনো কিছুই কল্পনা করা যায় না। এখন সবাই আমরা মোবাইলে প্রতিটা মুহূর্ত আমরা ব্রাউজ করতেছি, ইন্টারনেট ব্রাউজ করতেছি। আমি কিছু পড়াশোনা করব, আমি ইউটিউবে যাচ্ছি। হ্যাঁ, তো এরকম তো এখন আমরা যদি একদিন কেউ ইচ্ছাকৃতভাবে মোবাইল নেটওয়ার্ক মানে ইন্টারনেট বন্ধ করে রাখি, তাইলে বোঝা যায় যে আসলে নেটওয়ার্ক ছাড়া আমরা কতটা মানে অসহায় ফিল করি এখন। তো এখানে 5G 6G নেটওয়ার্কের কথা বলা হয়েছে। 5G 6G নেটওয়ার্ক মানে বেসিক্যালি মোবাইল নেটওয়ার্ক। সো আমরা যারা গ্রামে থাকি বা এরকম দুর্গম এলাকায় থাকি, তাদের জন্য আসলে তো মোবাইল নেটওয়ার্কই একমাত্র মাধ্যম, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট বা আদার্স নেটওয়ার্কে কানেক্ট হইতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা নেটওয়ার্ক, এআই বেস নেটওয়ার্ক মানে এই যে এআই এর যেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
এগুলার যে নিউরাল নেটওয়ার্ক বলা হয়, এই যে আমরা এখান থেকে বসে চ্যাট জিপিটি বা এরকম বিভিন্ন এআই রিলেটেড জিনিসগুলো যে করতেছে, এগুলো একটা আরেকটা, এই যে সার্ভার গুলো সারা পৃথিবীতে ছড়ায় দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক করা হয়েছে। সো এটা যত দিন দিন ডেভেলপ হবে, সায়েন্স টেকনোলজি তত দ্রুত ডেভেলপ হবে। ক্লাউড নেটওয়ার্ক। ক্লাউড নেটওয়ার্ক কি? ক্লাউড নেটওয়ার্ক হচ্ছে যে এখন আগে যে কিছুদিন আগ পর্যন্ত একটা কমন ধারণা ছিল অফিস আদালতে বা যারা প্রফেশনাল সেটআপে কাজ করে, যে আমার ফাইলগুলো আমি কোথায় সেভ করব, তাহলে আমার এখানে একটা সার্ভার থাকবে, ওই সার্ভার আমি ফাইল সেভ করব। বাট এখন আমরা যারা একটু কম্পিউটার ব্যবহার করি আমরা কিন্তু জানি যে আমরা গুগল ড্রাইভে ফাইল সেভ করতে পারি। তো গুগল ড্রাইভ কি আমার বাসায় রাখা, ওইটার হার্ড ডিস্ক বা ওইটার সার্ভার, বা ঢাকায় রাখার আছে, কোথায় রাখা আমি নিজেও জানি না। তো আমি থ্রু ইন্টারনেট, ওইটাকে আমরা বলতেছি ক্লাউড, মানে যেটা আমার দৃষ্টি সীমার বাইরে, হ্যাঁ, থ্রু ইন্টারনেট আমি যাচ্ছি, ওইটাই ক্লাউড নেটওয়ার্ক। ওইখানে কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক। আপনি দেখেন গুগলের সার্ভার কি নষ্ট হয় না? হয়, কিন্তু আপনি কখনোই টের পান না। কেন টের পান না? কারণ ও হচ্ছে কি, ও সারা পৃথিবীতে অসংখ্য সার্ভার ওগুলোর মধ্যে ইন্টার কানেক্টেড করে রাখছে নেটওয়ার্ক, এবং ফাইলগুলো ছড়ায় ছিটায় রিডিস্ট্রিবিউটেড, একই ফাইল একাধিক জায়গায় রাখা আছে। সো ওর পিছনে একটা সার্ভার নষ্ট হইলেও আপনি টের পান না, কারণ একটা নষ্ট হইলে আরেকটা অটোমেটিক ওই সাপোর্টটা দেয়। কোয়ান্টাম নেটওয়ার্কটা আমি লাস্টে বলি, এর আগে ইন্টারনেট অফ থিংসটা বলি, বা আইওটি। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আমরা থিংস বলতে সাধারণত জড় পদার্থগুলোকে বুঝি। আমরা বলি না যে থিং মানে যেমন টিভি, রেডিও, হ্যাঁ, মোবাইল, তো মোবাইল বা এরকম থিং। তো ইন্টারনেট অফ থিংস হচ্ছে একটা সময়ে যা ভাবা যেত না, এখন সেটা খুব সহজেই ভাবা যায়। যে নতুন প্রযুক্তির যেই টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, দেখা যায় এগুলোতে ইন্টারনেট অ্যাটাচ করার ফ্যাসিলিটি আছে। আপনি এখন টিভিতে ইউটিউব দেখা যায়, এইটা একটা আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস। আপনি এখানে টিভিও দেখতে পারতেছেন, আবার মন চাইলে এইটার মধ্যেই। আবার ওই যে বললাম না আপনার ওভেন, বা এরকমও আপনারা হয়তো সিনেমায় দেখেন যে আপনি বাসাতে ভুলে লাইট ফ্যান অফ করতে ভুলে গেছেন, অফিসে গিয়ে মনে হয়েছে, আপনি আপনার মোবাইলে একটা সফটওয়্যার মাধ্যমে লাইট ফ্যান গুলো কন্ট্রোল করতে পারতেছেন। তো আমাদের বাসায় যে নর্মাল লাইট ফ্যান আছে ওইটাকে কিন্তু ওইভাবে কন্ট্রোল করা যাবে না, বাট ওরকম ফ্যান বা লাইট মার্কেটে অ্যাভেলেবেল, তৈরিও করা যায়, যেই ফ্যান বা লাইটটা আমার বাসার রাউটারের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড থাকবে, এবং আমার মোবাইলে একটা সফটওয়্যার থাকবে, আমি পৃথিবীর যে কোনো জায়গায়, যেমন এইটা এখন কমন, অনেকেই জানে যে অনেকের বাসাতেই ওই আইপি ক্যামেরা আছে। দেখা যায় তারা অন্য জায়গায় গেছে, বিদেশে ঘুরতে গেছে বা অন্য জেলায় ঘুরতে গেছে, তার মোবাইলে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে সুন্দর সে তার বাসার ভিডিওটা দেখতে পারতেছে। সো ইন্টারনেট অফ থিংস হচ্ছে ওই সব ডিভাইস যেগুলো আসলে আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক অন্যান্য কাজের, এটা তো আসলে ইন্টারনেট মানে ওইটাতে আমরা ব্রাউজিং বা এগুলো করি না, বাট ওই ডিভাইসগুলোর ক্যাপাসিটি আছে এগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার বা কানেক্টেড হওয়ার। আর ওইটাতে লাভটা কি? লাভটা হচ্ছে ওই ডিভাইসগুলো আমরা রিমোট লোকেশন থেকেও আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। কোয়ান্টাম নেটওয়ার্কিং একটা একটু অ্যাডভান্স নেটওয়ার্কিং ধরনের করেন। আমরা বর্তমানে যে নেটওয়ার্ক বা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করতেছি এইটারই ভবিষ্যৎ মনে করেন কোয়ান্টাম নেটওয়ার্ক। আমরা যারা আইসিটি সাবজেক্ট ছিল মেট্রিক ইন্টারে, তারা আমরা তো কিছু ওই যে বাইনারি পড়ছি, আমরা জানি কম্পিউটার হচ্ছে কাজ করে 0 এবং 1। ও যখন সিগন্যাল পাঠায় ও একটা করে সিগন্যাল পাঠায়, হয় 0 অথবা 1, 0 1 0 1 সিগন্যালের মাধ্যমেই ও সব তথ্য পাঠায়। কোয়ান্টাম নেটওয়ার্কে সে পেয়ার পাঠায়, সে একই সাথে দুইটা সিগন্যাল পাঠায়, মানে তার একটা সিগন্যালের মধ্যে একটা 0 থাকে, একটা 1ও থাকে। আচ্ছা, এটার সুবিধাটা কি? আমি সিম্পল ভাবে বুঝায় বলি, যে ফলে হয় কি, যে আমি আর আপনি কানেক্টেড। সো এই যে আমি যদি ওই প্যাকেটের 0 যদি আমার সাইডে, 1 হচ্ছে ওই সাইডে, মাঝখানে অন্য কেউ যদি ঢোকে, তাহলে সে আর এইটার মধ্যে কোনোভাবেই অনুপ্রবেশ করতে পারবে না। ফলে এটা একটা হাইলি সিকিউর নেটওয়ার্ক, ফিউচারের নেটওয়ার্ক। সো কোয়ান্টাম নেটওয়ার্ক এটা একটু অ্যাডভান্স, সো আমরা শুধু নামটাই জেনে রাখলাম কোয়ান্টাম নেটওয়ার্ক। এটা আমরা যাদের আগ্রহ আছে তারা আমরা নিজেরা একটু এটা নিয়ে পড়াশোনা করব এবং এটা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। সো ফাইনালি থ্যাংক ইউ এত দীর্ঘ সময় ধৈর্য নিয়ে সবাই শোনার জন্য।
তো এখন বোধহয় আমরা এই সেশনটা এনাবল করতে পারি, যে যদি কারো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আমি মাইক্রোফোনটা ওপেন করে দিয়েছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, চেষ্টা করবেন আসার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন আছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি বলেন। কোশ্চেনটা হলো যে স্যান যে নেটওয়ার্ক ওটা কিভাবে কাজ করে, একটু কনফিউজ, জানতে চাচ্ছি। আচ্ছা, স্যান নেটওয়ার্কটা হচ্ছে, আমরা তো এর আগে বলছি যে নেটওয়ার্ক হচ্ছে দুইয়ের অধিক কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্ট হয়, এটা নেটওয়ার্ক। স্যান নেটওয়ার্ক হচ্ছে যে আমার এরকম 4টা স্টোরেজ, স্টোরেজ মানে একটা বক্স, এর মধ্যে অসংখ্য হার্ড ড্রাইভ একটা আরেকটার সাথে ইন্টারনালি ওইভাবে কেবল দিয়ে কানেক্টেড। এই টোটালটা একটা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই সফটওয়্যারটাই একই সাথে এই সবগুলো মিলে, ধরেন আপনার কম্পিউটার একটা হার্ড ড্রাইভ আছে 1 টেরাবাইট, আর ওই বক্সের ভিতরে ধরেন 1 টেরাবাইটের 100টা হার্ড ড্রাইভ আছে, তাহলে 100 টেরাবাইট। এখন এটার ভিতর, ওই বক্সের ভিতর লাইক এ কম্পিউটার, ওর ভিতর একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যারও থাকে। ও এই ব্যাক এন্ডের কাজগুলো কন্ট্রোল করে। আপনি যখন ডাটা সেভ দিচ্ছেন, সেই এটাকে স্টোর করে ওই সবগুলো হার্ড ড্রাইভে কোথায় কতটুকু রাখবে এইভাবে। এবং এরকম 3টা 4টা বক্স যদি থাকে, মানে স্টোরেজ যদি থাকে, এগুলো নেটওয়ার্কে যেমন আমরা কম্পিউটার কেবল দিয়ে কানেক্ট হয়, ওইটারও আলাদা কেবল আছে। স্টোরেজ গুলো এই কেবল দিয়ে একটা আরেকটার সাথে কানেক্ট হয়। এই কানেকশনটার কারণে আমরা এটাকে নেটওয়ার্ক বলতেছি। সো এটা একটা স্টোরেজ নেটওয়ার্ক, মানে আমার 10 জিবি 10 জিবি 10 জিবি 10 জিবি 4টা বক্স হয়ে গেল 40 জিবির একটা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। জি, আপনাদের কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া, যে ভিপিএন এর যে ব্যাপারটা বললেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এখানে কি আমি যদি কানেক্ট করতে চাই প্রাইভেট ভাবে, তাহলে কি আমাকে আমাকে কোনো সিকিউরিটি মেইনটেনেন্স যেমন পাসওয়ার্ড বা এনি কাইন্ড অফ দিস ইউজ করতে হবে ভিপিএন অবশ্যই এর ক্ষেত্রে? অবশ্যই করতে হবে। ওইটাই তো কনফিগার। আপনার কম্পিউটারে আপনি যখন ভিপিএনটা কনফিগার করবেন, উইন্ডোজে এটা করা যায়, একটা ভিপিএন কানেকশন ক্রিয়েট করা যায়। ওইখানে বলা থাকে যে আমি কি, আমরা বলি প্রোটোকল, মানে কিভাবে ও ওই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, সে কোন ভাষা ব্যবহার করবে, কোন সাংকেতিক পদ্ধতিতে সে ডাটাটাকে এনক্রিপ্ট করবে, এই সব সেটআপ ওই কনফিগারেশনের মধ্যে দেওয়া থাকে। এই জন্যই এটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, কারণ এই নেটওয়ার্কের ভিতর দিয়ে যা তথ্য আদান প্রদান হবে এটা টোটালি এনক্রিপ্টেড। এটা কেউই আর এর ভিতরে মাঝখানে অনুপ্রবেশ করতে পারবে না। আচ্ছা, এখানে আমি আমি যদি স্পেশাল ভাবে সাপোজ টু বি, এখানে আমাদের অনেকগুলো আইডিয়া আছে, আমি শুধু আপনার সাথে কানেক্ট করতে চাচ্ছি, এটাও কি আসলে ভিপিএন এর এরিয়ায় পড়বে? যখন দেখা হ্যাঁ গেছে ক্লাসটা নাই, এটা কি হ্যাঁ, ভিপিএন এর এরিয়ায় পড়বে কিনা? মানে প্লাস হলো আমরা গিয়ে আমি না, যদি আপনার সাথে কন্টাক্ট করতে চাই, আমি কিভাবে বুঝবো যে আপনার আইপি কোনটা বা কনফিগারেশনটা কি আছে? এগুলা তো একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা, বাট এটা পসিবল। হ্যাঁ, প্রত্যেক কম্পিউটারে, ইভেন আপনারা যদি যারা কম্পিউটার ইউজ করেন, তাহলে আপনি ব্রাউজারে গিয়ে গুগলে লিখবেন হোয়াট ইজ মাই আইপি, লিখে এন্টার দিবেন, দেখবেন ও আপনাকে একটা আইপি দেখাবে। এটা বেসিক্যালি আপনার এলাকায় আপনি যার কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিছেন ওর আইপি। সো এরকম আমার জায়গায় আমার একটা আইপি আছে, তো হয়ে গেল দুইজনের 2 আইপি। এরপরে কিছু স্পেসিফিক সফটওয়্যার কনফিগারেশন করলেই আমার কম্পিউটারটা ডাইরেক্টলি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড করা পসিবল, এবং সেই ক্ষেত্রে আমি আপনি ফাইল শেয়ার করতে পারবো, মাঝখানে আর কেউ এর মধ্যে কোন রকম মানে ইন্টারাপ্ট করতে পারবে না। আচ্ছা, আমি মানে আমার আমার কোশ্চেন হলো কি, আমি ফাইন্ড আউটটা কিভাবে করব যে আচ্ছা এইটা, সরি ভাইয়ের নাম মেবি আব্দুল ভাই, এটা আব্দুল ভাই ভাইয়ের আইপি, এটা কনফিগ মানে আলাদাভাবে আমি কিভাবে আইডেন্টিফাই করব? এটা কি কোনো অপশন আছে কিনা? অবশ্যই আছে। ওই যে বললাম যে আপনি যদি লেখেন ব্রাউজারে হোয়াট ইজ মাই আইপি, তাহলে আপনার আইপি তো চলে আসবে। তাই আমিও যদি আমার ব্রাউজারে লিখি হোয়াট ইজ মাই আইপি, তাহলে তো হবেই। আর ভার্চুয়াল প্রাইভেট, যখন একটা প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে, তার মানে তো এই যে দুইজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তারা একে অপরের সাথে পরিচিত। সো আগে এই তথ্যগুলো আদান প্রদান হয়েছে যে এটা আমার আইপি, তুমি আমার আইপিতে কানেক্ট হও। হ্যাঁ, এটা কি কোনো স্টোরেজে দেখা গেছে ভিপিএন এর ক্ষেত্রে কি ওই যে
স্টোরেজ এরিয়া নেটওয়ার্কের কোনো ইয়ে আছে কিনা, যে দেখে না না স্টোরেজের না না ভিতর। না না ভিপিএন আর স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক টোটালি ডিফারেন্ট থিং। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কিছু স্টোরেজ এরিয়া মানে স্টোরেজ ডিভাইসের নেটওয়ার্ক, আর ভিপিএন হচ্ছে একটা নেটওয়ার্কের সাথে আমি একটা সুনির্দিষ্ট নেটওয়ার্কে ওই নেটওয়ার্কের বাইরের থেকে কানেক্ট হব, এবং এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক হয়ে যাবে, মানে আমার সাথে ওই নেটওয়ার্কের কমিউনিকেশনের মাঝখানে আর কেউ ঢুকতে পারবে না। এটা কমপ্লিটলি আমার প্রাইভেট নেটওয়ার্ক, কোনো ডাটা ব্রিচ হবে না, কেউ এর মধ্যে ঢুকে আমার কোনো তথ্য চুরি করতে পারবে না। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি ভাইয়াকে বলতে পারেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে আমার আমার যে ওয়াইফাই মানে আমি যে ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে যে আমি আমার লাইনটা নিয়েছি, এখন আমার নেটটা বা কে ইউজ করতেছে ওটা কি আমি ট্র্যাক করতে পারবো? এরকম কোনো সিস্টেম আছে? আছে, অবশ্যই আছে, অনেক কিছুই আছে, হ্যাঁ, বাট এগুলো টু অ্যাডভান্স। আপনারা বা আমরা আজকে আলোচনা করতেছি বেসিক নেটওয়ার্কিং। আপনার যদি আগ্রহ থাকে আপনি এটার উপর পড়াশোনা করবেন। এখন প্রচুর রিসোর্স আছে ইন্টারনেটে, ইউটিউবে আছে, ইংরেজি এবং বাংলা দুই মাধ্যমেই আছে। এগুলো আপনাকে ধাপে ধাপে শিখে আসতে হবে। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ধন্যবাদ। আসলে ক্লাসটা অনেক লেন্দি ছিল এন্ড আপনি খুব সহজ মানে খুব সুন্দরভাবে ব্রেকডাউন করে করে আমাদেরকে বুঝিয়েছেন। আমিও ক্লাসটা করতেছিলাম এন্ড অনেকগুলো টপিক আমারও ক্লিয়ার হয়ে গিয়েছে। থ্যাংক তো ইউ। আই গেস আপাতত কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে যে আমাদেরকে আসলে এতখানি সময় দিয়ে। আপনাদের সবাইকেও ধন্যবাদ। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ আমার কথা শুনছেন, এটা একটা বিশাল ব্যাপার। জি জি, তাছাড়া খুবই ব্রেকডাউন ছিল ক্লাসটা ভাইয়া, মানে অনেকগুলো টপিক আমাদেরও ক্লিয়ার হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনি যদি চান কাইন্ডলি লিভ নিতে পারেন, তাহলে আমি ওদের যদি সিস্টেম তাহলে রিলেটেড কোনো প্রবলেম ওকে, থাকে। জি তো সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।